হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। আজকে আমরা আলোচনা করব জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, জানুয়ারি 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই আমাদেরকে কোশ্চেন করছিলে বা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার, সমস্ত রকম সাবজেক্টের ক্লাস তো ইউটিউবে আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা কোথা থেকে করব? সো তোমাদের জন্য আজকে আমরা নিয়ে উপস্থিত হয়েছি জানুয়ারি মাসের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে তোমরা কি কি পাবে, ফার্স্টলি সেটা আমি তোমাদেরকে বলে দিই। বেসিক্যালি ক্যালকাটা ইউনিভার্সিটির যে ল এন্ট্রান্স টেস্ট সিভিএলইটি 2026 বা যে কোনো বছরের এন্ট্রান্স টেস্টের ক্ষেত্রে আমরা দেখে এসেছি প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে যে বিগত 6 মাসের বেশি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে জিজ্ঞাসা করা হয় না। সো আমরা যেমনটা জানি যে আগস্টে প্রবাবিলিটি রয়েছে সিভিএলইটি 2026-এর, অর্থাৎ 2026 সালের আগস্ট মাসে কিন্তু তোমাদের সিভিএলইটি হতে পারে। সেই অনুযায়ী যদি দেখি তো জানুয়ারি থেকে প্রিভিয়াস ইয়ারে যাওয়া আমাদের মনে হয় না ঠিক হবে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে। সেই জন্যই আমরা জানুয়ারি থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা স্টার্ট করব। সো কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভাস্ট সিলেবাস। এই ভাস্ট সিলেবাসটার মধ্যে কি কি রয়েছে, কি কি টপিক রয়েছে, আমি সেটা তোমাদেরকে সিম্পলি একবার বলে দিই। তো ফার্স্টলি যদি বলি যে যে ন্যাশনাল নিউজ রয়েছে, যে কিছু ন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে, পাশাপাশি কিছু স্টেট রয়েছে, স্টেট নিউজ, ঠিক আছে? সমস্ত কিছু নিউজ কিন্তু ইম্পর্টেন্ট না কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে। কি কি ইম্পর্টেন্ট তোমরা যদি টপিকগুলো আমাদের দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে ইম্পর্টেন্স কোনগুলো। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কোনো পলিটিক্যাল ইস্যু চলছে, পলিটিক্যাল ইস্যু তো একদমই ইম্পর্টেন্ট না ফার্স্টলি। তা আর কি কি টপিক দেখবো আমরা, পাশাপাশি কিছু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দেখবো, পাশাপাশি বেশ কিছু ইম্পর্টেন্স রয়েছে, যেমন কি যে গভর্নমেন্ট স্কিমগুলো রয়েছে, গভর্নমেন্ট স্কিমগুলো আমরা দেখবো, ঠিক আছে? কিছু কোশ্চেন কিন্তু স্পোর্টস থেকে আসে, তারপরে কিছু এনভায়রনমেন্ট থেকে আসে, ঠিক আছে? এনভায়রনমেন্টের মধ্যে কি কি, যেমন কিছু হয়তো ন্যাশনাল পার্কের নাম চেঞ্জ হয়েছে বা ন্যাশনাল পার্ক ইনক্লুড হয়েছে, এই ধরনের বিষয়গুলো, ন্যাশনাল হেরিটেজের বিষয়গুলো, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে চলে আসে। আর পাশাপাশি তোমাদের কি কি আসে, যেমন যদি কিছু বলি অ্যাওয়ার্ডস চলে আসে, ঠিক আছে? অ্যাওয়ার্ডস যদি বলি, কিছু কিছু রাইটিং ক্ষেত্রে আসে যে কে কি পুরস্কার পেয়েছে, রাইটিংস বা এখানে প্রাইজ বলে দাও, যে কিছু কেউ কোনো বই রেখেছে যেমন বুকার প্রাইজ দেওয়া হয়ে থাকে, এই ধরনের প্রাইজগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট। পাশাপাশি আর কি, এই সমস্ত কিছুই টপিক কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিকের মধ্যে চলে আসে। আরো একটা ফার্স্ট লিস্ট রয়েছে, যদি পুরো কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিকগুলো তোমরা দেখতে চাও তাহলে আমাদের সিভিএলইটির যে প্রিপারেশন কিভাবে করবো, যে টপিকটা রয়েছে, যে ভিডিওসটা রয়েছে তোমাদের আসিফ স্যারের, সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর সমস্ত টপিক কিন্তু সেখানে মেনশন রয়েছে। পাশাপাশি তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিকগুলো কভার আপ করতে চাও, সো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে, বা এটা যেহেতু ফার্স্ট ক্লাস, পাশাপাশি আরো ক্লাস হতেই থাকবে, ক্লাসগুলো তোমরা যদি দেখো তাহলেই কিন্তু কভার আপ হয়ে যাবে। আর আরেকবার তোমাদেরকে বলে দিই যে যারা এখনো হয়তো ভাবছো যে আমাদের কোর্স তোমরা পারচেস করবে কেন, তাদের জন্য এখানে আমাদের সুপার 30 ব্যাচ সম্পর্কে একটা ভিডিওস রয়েছে ইউটিউবে। সেই ভিডিওটা দেখলেই তোমরা ইজিলি বুঝতে পারবে যে আমাদের যে ব্যাচ, আমাদের যে কোর্স সিভিলিটি 2026-এর জন্য, সেটা তোমরা পারচেস করবে কেন। সমস্ত কোশ্চেনের আনসার কিন্তু এখানেই রয়েছে। আমাদের ফ্যাকাল্টিস কারা হবে, আমাদের পাস্ট পারফরমেন্স কেমন রয়েছে, আমরা কি কি ফ্যাসিলিটিস তোমাদেরকে দিতে চলেছি, এবং পুরো কোর্সটা বলে রাখি তোমাদেরকে যে 1799, 1799 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। এর বাইরে এক্সট্রা কোনো কিন্তু ফিস রয়েছে না। এই কোর্সের মধ্যে মেন্টারশিপ সাপোর্ট রয়েছে তোমাদের, পাশাপাশি তোমাদের মক টেস্ট রয়েছে, সমস্ত কিছু কিন্তু এর মধ্যেই পেয়ে যাবে তোমরা। তো চলো কথা না বাড়িয়ে আজকের যে টপিক সেটা আমরা স্টার্ট করি। আজকের ফার্স্ট যে টপিক রয়েছে, সেখানে ফার্স্টলি আমরা টপিকটাকে যেমনটা বললাম যে তিনটা ভাগে ভাগ করেছি। তিনটা ভাগ কি কি, ফার্স্টলি যদি বলি যে ন্যাশনাল কিছু নিউজ দেখবো, সেকেন্ডলি কিছু স্টেট নিউজ দেখবো, আর থার্ড রয়েছে কিছু আমাদের ইন্টারন্যাশনাল নিউজ, ঠিক আছে? তো ফার্স্ট আমাদের টপিকটা হচ্ছে কি ন্যাশনাল নিউজ থেকে। সো ন্যাশনাল নিউজেরই ফার্স্ট টপিকগুলো আমরা কভার আপ করবো, তারপর স্টেট নিউজে যাবো, তারপর ইন্টারন্যাশনাল নিউজে, ঠিক আছে? সো ফার্স্ট যে আমাদের 1 নম্বর টপিক রয়েছে সেটা কি রয়েছে, যে 77th রিপাবলিক ডে সম্পর্কে রয়েছে। সো রিপাবলিক ডে কি, অনেকেই কনফিউশন থাকো যে রিপাবলিক ডে কি আর ইন্ডিপেন্ডেন্স ডে কি, এই দুটোর মধ্যে কিন্তু অনেকেরই কনফিউশন হয়ে থাকে। সো রিপাবলিক ডে এটা আমাদের কবে পালন করা হয়, 26শে জানুয়ারি প্রত্যেক বছর, ঠিক আছে? সো রিপাবলিক ডে সম্পর্কে আর আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে দুটো কিন্তু ডিভিশন রয়েছে। কি কি বেসিক কিছু ফ্যাক্টস ডিফারেন্সেস রয়েছে, সেগুলো কি, যেমন 26শে জানুয়ারি কেন আমাদের
রিপাবলিক ডে পালন করা হয়। এটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি? যদি 26শে জান 1930 আমি দেখি, তাহলে এই 1930-তে একটা লাহোর সেশন হয়, ঠিক আছে? এই লাহোর সেশনে, কংগ্রেসের লাহোর সেশন হয়। সেই লাহোর সেশনে কার নেতৃত্বে হয়? সেখানে প্রেসিডেন্ট ছিলেন আমাদের জওহরলাল নেহেরু, যিনি আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার, ঠিক আছে? তিনার নেতৃত্বে আমাদের যে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স বা পূর্ণ স্বরাজ, ঠিক আছে? পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বরাজ বেসিক্যালি কি, যে আমরা জানি যে আমাদের ইন্ডিপেন্ডেন্সের অনেকগুলো মুভমেন্ট হয়েছে। সো তার আগে আমাদের কিন্তু ডিমান্ড এটা ছিল না যে আমরা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাইবো, বাট 1930s এর পরে যে সমস্ত মুভমেন্ট গুলো হয়েছে, যেমন সিভিল ডিস অবিডিয়েন্স মুভমেন্ট রয়েছে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট রয়েছে, যেগুলো মেজর মুভমেন্ট, তাই না? সেখানে আমরা দেখবো যে কংগ্রেসের বা অন্যান্য পার্টি সবারই কিন্তু মেজর একটাই ডিমান্ড ছিল যে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ পূর্ণ স্বরাজ। কিন্তু সেই জন্য এই রেজলিউশনটা কিন্তু এখান থেকে গ্রহণ করা হয়। আর এই দিনটাকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য আমরা দেখি যখন আমাদের দেশ স্বাধীন হয়, আমাদের কনস্টিটিউশন কিন্তু এই ডেটেই স্বীকৃত পায়, 26শে জানুয়ারি 1950, তাই না? সেই জন্যই এটাকে একটা রিপাবলিক ডে হিসাবে কিন্তু ঘোষণা করা হয় সেই মুহূর্তে, 26শে জানুয়ারি 1950 সাল থেকে। সেই অনুযায়ী আমাদের 77 বছর পূর্ণ হলো, তাই না, 2026-এ। এবার এখান থেকে আরেকটা জিনিস আমরা দেখব, এই রিপাবলিক ডে যেখানে পালিত হয় সেটা হচ্ছে কোথায়? কর্তব্যপথ, ঠিক আছে? কর্তব্যপথে এখানে দুটো টার্ম আমরা পাবো, একটা হচ্ছে আনফার্লিং অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, একটা হচ্ছে হোয়েস্ট অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, ঠিক আছে? যদি আনফার্লিং জিনিসটা কি তোমাদেরকে আমি এখানে জাস্ট গিভ মি আ সেকেন্ড। হ্যাঁ, এখানে দুটো জিনিস আমরা পাই, একটা হচ্ছে কি আনফার্লিং, ঠিক আছে? আনফার্লিং বলতে কি, আর একটা হচ্ছে হোয়েস্ট, এই দুটো জিনিস। সো আনফার্লিং বিষয়টা হলো এটা কি করেন? প্রেসিডেন্ট। আর ওয়েস্ট এটা আমাদের করেন প্রাইম মিনিস্টার। কোথায় করেন? আমাদের লাল কেলাতে। আর এটা হয় কর্তব্য পথে, ঠিক আছে? সো আনফার্লিং বিষয়টা কি, আনফার্লিং এ আমাদের ফ্ল্যাগ কিন্তু অলরেডি হোয়েস্ট করাই থাকে, উত্তোলন করাই থাকে, কিন্তু সেটা কি অবস্থায় থাকে? একটা বাঁধা অবস্থায় থাকে, ঠিক আছে? আমাদের যিনি প্রেসিডেন্ট সেই বন্ধনটা কি করেন? খুলে দেন, সেটা হচ্ছে আনফার্লিং। আর হোয়েস্ট যেমনটা আমাদের স্কুলে বা আশেপাশে সবাই দেখে এসেছি যে আমাদের স্বাধীনতার দিনে কি হয়, যে নিচের থেকে আমরা দড়ি টেনে ফ্ল্যাগটাকে উপরে হোয়েস্ট করি, সেখানেও ফ্ল্যাগটা কিন্তু বন্ধই থাকে কিন্তু নিচ থেকে উপরে যায়, কিন্তু আনফার্লিং এর ক্ষেত্রে ফ্ল্যাগটা অলরেডি উপরেই থাকে। সো আনফার্লিং এর ক্ষেত্রে মনে রাখবো যে এটা প্রেসিডেন্ট করেন কোথায়? কর্তব্য পদে। এটা কবে হয়? এটা 26শে জান হয়, ঠিক আছে? আর ওয়েস্ট সেটা হয় 15ই আগস্ট, ঠিক আছে, যখন আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, তাই না? আর এটা কোথায় হয়? লালকেল্লাতে কি করেন? আমাদের পিএম। সো এটা হচ্ছে বেসিক আমাদের কিছু হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, তার সাথে রিলেটেড কিছু ইম্পর্টেন্স ফ্যাক্টস, যেগুলো এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়। এগুলো নোট ডাউন করে নেবে, এখান থেকেই কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে। এবার এটার সাথে কি কি রিলেটেড রয়েছে এবার 26শে জানুয়ারির সাথে? সো ফার্স্টলি 26শে জানুয়ারির থিমটা কি ছিল? যে 150 ইয়ার্স অফ দ্য বন্দে মাতরম। বন্দে মাতরম 150 ইয়ার্স, 150 বছর পূর্ণ হলো, যেটা কি আমাদের ন্যাশনাল সং, তাই না? সো এখানে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস রয়েছে যে হিস্টোরিক্যাল মাইলস্টোন কত 2026 সালে হিস্টোরিক্যাল মাইলস্টোন এটা অ্যাচিভ করলো, কারণ কত? যে 150 বছর এটা পূর্ণ হয়ে গেছে, তাই না, বন্দে মাতরম। সো এখান থেকে ইম্পর্টেন্স কি হতে পারে, যে বন্দে মাতরম কে লিখেছিলেন? সো বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বা বা চট্টোপাধ্যায়, কারণ এটা নিয়ে কন্ট্রোভার্সি ইস্যু চলছে যে চ্যাটার্জি হবে না চট্টোপাধ্যায়। সো আমরা বাঙালি, দুটোই মনে রাখবো। আর কোথা থেকে এটা নেওয়া হয়েছে? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বা চট্টোপাধ্যায়, যিনি আনন্দমঠ লিখেছিলেন, আনন্দমঠ থেকে এটা কিন্তু নেওয়া হয়েছিল, ঠিক আছে? এটা আমরা মনে রাখবো। আর এখান থেকে আরেকটা জিনিস, যে এটাকে ট্রিবিউট দেওয়ার জন্য আমাদের যে কালচারাল মিনিস্ট্রি রয়েছে, তারা একটা কি করেছিল? ট্যাবলো বের করেছিল, সমস্ত স্টেট থেকেই বা সমস্ত মিনিস্ট্রি থেকেই একটা করে ট্যাবলো কিন্তু রিলিজ করা হয়। আমাদের 26শে জানুয়ারির যে কর্তব্যপথের সমস্ত মার্চ গুলো বেরিয়ে যায়, ট্যাবলো গুলো বেরিয়ে যায়, তোমরা হয়তো দেখেছো। সেখান থেকে ট্যাবলো, কোনটা ট্যাবলো ফার্স্ট আসে, সেখান থেকেও কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে তোমাদের। সো এই বছর কোন ট্যাবলো ফার্স্ট প্রাইজ পেয়েছে সেটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। সো এখান থেকে যে মিনিস্ট্রি অফ যে কালচার, সেটা ট্যাবলো কি বের করেছিল? যে বন্দে মাতরম, এটার যে থিম ছিল দ্য সোল ক্রাই অফ দ্য নেশন, ঠিক আছে? এখান থেকে এটা মাথায় রাখবো, বেসিক্যালি মাথায় রাখবো বন্দে মাতরম আমাদের কে লিখেছেন, আর আনন্দমাঠ এটা কার লেখা, ঠিক আছে? এবার এই যে আমাদের চিফ ইয়ে আমাদের কি বলে ইন্ডিপেন্ডেন্ট, সরি, রিপাবলিক ডে, এই রিপাবলিক ডে তে কিন্তু আমাদের চিফ গেস্ট এসেছিলেন, তাই না?
চিফ গেস্ট কারা ছিলেন? এই দুজন ব্যক্তি কিন্তু আমাদের চিফ গেস্ট ছিলেন। এনাদের নাম কি? চিফ গেস্ট যদি ফার্স্টলি বলি যে উরুলুস ভন দেয়ার লেন, যিনি প্রেসিডেন্ট অফ দ্য ইউরোপিয়ান কমিশন, ঠিক আছে, ইনি ইউরোপিয়ান কমিশন কিন্তু প্রেসিডেন্ট। আরেকজন ছিলেন কি? অ্যান্টোনিও ডি কস্টা, ঠিক আছে, অ্যান্টোনিও ডি কস্টা ইনি হচ্ছেন ইউরোপিয়ান কাউন্সিলের যে প্রেসিডেন্ট। এর ফলেই কিন্তু আমরা দেখি এর পাশাপাশি ফার্স্টলি আমাদের রিপাবলিক ডে সেলিব্রেট হলো, সেকেন্ড দিন কিন্তু মাদার অফ অল ডিলস একটা সাইন হয়েছে, তাই না? তোমরা হয়তো শুনেছো যে মাদার অফ অল ডিলসটা কি, যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইন্ডিয়ার একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়েছে, সেটাই। সো এখান থেকে সেটা মাথায় রাখবো। এখানে অলরেডি মেনশন রয়েছে যে পূর্ণ স্বরাজ টেকেন 1930 লাহোর সেশন, আর কর্তব্যপথ দিল্লি, সিম্পল অলরেডি আমি এগুলো বললাম। চলো নেক্সট যাই। নেক্সট কি রয়েছে, যেমন যেমনটা বললাম তোমাদেরকে যে ট্যাবলু বের হয়, এই ট্যাবলুর মধ্যে কে ফার্স্ট প্রাইজ পায় সেটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রিভিয়াসলি কিন্তু দেখেছি যে তোমাদের সিউএলইটিতে কোশ্চেন এসেছিল, অর্থাৎ লাস্ট ইয়ারই এসেছিল 25-এই কিন্তু। সো উইনার, ট্যাবলুর ফার্স্ট উইনার কে রয়েছে? মহারাষ্ট্র। এখানে লেখাটা হয়তো ছোট রয়েছে, তোমরা বুঝতে পারছো না, বাট নোট ডাউন করে নেবে খাতায় যে উইনার কে? ফার্স্ট মহারাষ্ট্র, ঠিক আছে। থিমটা কি ছিল এটার? বেসিক্যালি যে গণেশ উৎসব, ঠিক আছে, গণেশ উৎসব এটার কিন্তু থিম ছিল। আর ফার্স্ট ট্যাবলু কে পেয়েছে? মহারাষ্ট্র। ঠিক একইভাবে যদি বলি যে মার্চিং কন্টিনজেন্ট, অনেকগুলো রেজিমেন্ট প্রেড করে হেঁটে যায়, তাই না? তো তাদের মধ্যেও ফার্স্ট হয়েছে কে? যদি মার্চিং কন্টিনজেন্টের মধ্যে বলি তাহলে কিন্তু ইন্ডিয়ান নেভি কিন্তু ফার্স্ট হয়েছে, ঠিক আছে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। পাশাপাশি যেমনটা বললাম যে মিনিস্ট্রি অফ কালচার একটা ট্যাবলু বের করেছিল। এমন মিনিস্ট্রি, যদি মিনিস্ট্রির মধ্যে বলা হয় যে কোন মিনিস্ট্রি ফার্স্ট হয়েছে ট্যাবলুর ক্ষেত্রে, তাহলে মিনিস্ট্রি অফ কালচার হবে, ঠিক আছে। আর যদি এইভাবে বলা হয় এবং দ্য স্টেট, যদি স্টেটের মধ্যে বলা হয় যে ট্যাবলুটা কোন ট্যাবলু ফার্স্ট হয়েছে, তাহলে সেক্ষেত্রে হবে মহারাষ্ট্র, ঠিক আছে। তাদের যে থিম সেটা কি ছিল? গণেশ উৎসব, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে যে আমাদের ফার্স্ট টপিক ছিল যেটা হচ্ছে রিপাবলিক ডে সম্পর্কে। চলো মুভ করা যাক নেক্সট টপিক। নেক্সট টপিক রয়েছে কি, যে সোমনাথ মন্দির সম্পর্কে। তোমরা যারা হিস্ট্রি পড়ে এসেছো তারা জানবে যে 1026 এডিতে কিন্তু এই সোমনাথ মন্দিরে কে অ্যাটাক করে? মোহাম্মদ অফ গাজনি। মোহাম্মদ অফ গাজনি কিন্তু এই সোমনাথ মন্দিরে অ্যাটাক করে। এর পাশাপাশি 17 টাইমস কিন্তু ইন্ডিয়াতে মোহাম্মদ গাজনি কিন্তু অ্যাটাক করে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু খাজানা লুট করে নিয়ে যায়। মোহাম্মদ গাজনি কিন্তু যে পার্সিয়ান একজন এম্পারার ছিলেন, সেখানকার কিন্তু পার্সন, অর্থাৎ বর্তমানে যে ইরান, ঠিক আছে, সেখানকার একজন রাজা ছিলেন, গজনাভাইট এম্পায়ারের একজন কিং ছিলেন তিনি। এবং সেখানেই তিনি ইন্ডিয়াতে বারবার অ্যাটাক করে লুট করে নিয়ে চলে যেতেন। ঠিক এরকমই 17 বারের মধ্যে একবার তিনি অ্যাটাক করেন কোথায়? এই যে সোমনাথ টেম্পল, সোমনাথ টেম্পলে। এবং এই অ্যাটাকটার 1000 বছর পূর্ণ হচ্ছে, সেই জন্য এটাকে কি করা হচ্ছে? সেলিব্রেট করা হচ্ছে। বেসিক্যালি যে অ্যাটাক করেছিল সেটাকে সেলিব্রেট না, যে সোমনাথ এই যে অ্যাটাক করা হয়েছিল, এই যে ইনসিডেন্টসটা সেটারই ক্রিটিসাইজ করে এটাকে স্মরণ করা হচ্ছে বেসিক্যালি। সেই জিনিসটা আমরা মাথায় রাখবো যে সোমনাথ টেম্পল এটার থেকে কে অ্যাটাক করেছিল, কত সালে। এটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে এক্সামের জন্য, এটা আমরা মাথায় রাখবো। নেক্সট কি রয়েছে? নেক্সট একটা টপিক রয়েছে জিআই ট্যাগ সম্পর্কে। জিআই ট্যাগ কাকে প্রদান করা হয়েছে? পন্ডুরু খাদি। পন্ডুরু খাদিকে কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এটা কোন স্টেটে রয়েছে? যে এই পন্ডুরু খাদি কিন্তু অন্ধ্রপ্রদেশের রয়েছে। এবার জিআই ট্যাগ সম্পর্কে আমাদেরকে ইম্পর্টেন্স কিছু ফ্যাক্ট মাথায় রাখতে হবে। ফার্স্ট জিআই ট্যাগ কিন্তু 2004 সালে দেওয়া হয়। ফার্স্ট 2004 সালে দেওয়া হয়। কাকে দেওয়া হয় এটা? আমাদের দার্জিলিং টি, ঠিক আছে। আমাদের যে দার্জিলিং টি, তাকে ফার্স্ট জিআই ট্যাগ দেওয়া হয়। এই জিআই ট্যাগ কিন্তু 10 বছরের জন্য দেওয়া হয়। কে প্রদান করে? এটা মিনিস্ট্রি অফ কমার্স, ঠিক আছে। জিআই ট্যাগের ক্ষেত্রে যদি বলি, কে? মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এর পাশাপাশি আরো যদি এক্সাম্পল বলি যে জিআই ট্যাগ আর কি রয়েছে, কারা কারা পেয়েছে, যেমন বাসমতি রাইস, ঠিক আছে, একে জিআই ট্যাগ দেওয়া রয়েছে। পাশাপাশি রয়েছে পশমিনা শল। আর কি রয়েছে, যেমন এক্সাম্পল হিসাবে যদি বলি নাগপুর অরেঞ্জ। এই সমস্ত কিছুকেই কিন্তু জিআই ট্যাগ দেওয়া রয়েছে। এক্সাম্পল মনে রাখবো, ফার্স্ট কত সালে দেওয়া হয়, কাকে দেওয়া হয়েছে সেটা মাথায় রাখবো। আর রিসেন্ট রিলেটেড যে জিআই ট্যাগ দেওয়া হয়েছে পন্ডুরু খাদি, সেটাকে মনে রাখবো কত বছরের জন্য দেওয়া হয়। অর্থাৎ কোনো একটা প্রোডাক্টকে যখন জিআই ট্যাগ দেওয়া হলো, সেটার ভ্যালিডিটি 10 বছর পর্যন্ত থাকে। আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট মাথায় রাখবো যে জিআই ট্যাগ কে প্রদান করে? মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এই মিনিস্ট্রি কিন্তু জিআই ট্যাগ প্রদান করে। চলো নেক্সট টপিক কি রয়েছে, যে কনজারভেশন।
কনজারভেশন সম্পর্কে রয়েছে যে কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর। কিছুদিন আগেই আমরা দেখলাম যে পিএম মোদি তিনি আসামে গিয়েছিলেন এবং পাশাপাশি আমাদের মালদাতেও এসেছিলেন, ওয়েস্ট বেঙ্গলেও তিনি এসেছিলেন, বেশ কিছু র্যালি করেছিলেন এবং পাশাপাশি বেশ কিছু ট্রেনে উদ্ঘাটন করেছিলেন। সেই একই মুহূর্তে তিনি কিন্তু আসামেও গিয়েছিলেন এবং সেখান থেকে আমরা দেখেছি যে কাজিরাঙ্গা এক্সটেন্ডেড একটা এলিভেটেড করিডোর তিনি কি করেছেন, ঘোষণা করেছেন। বেসিক্যালি কি হয় যে কাজিরাঙ্গার মধ্যে দিয়ে, এটা ধরে নাও কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এর মধ্যে দিয়ে কিন্তু NH37 কিন্তু এর মধ্যে দিয়েই চলে গেছে। এবার NH37 এটার মধ্যে দিয়ে যাওয়ার ফলে কি হয়েছে, যখন এটা একটা হাইওয়ে থাকবে আর দুপাশেই যখন তোমার ফরেস্ট থাকবে, তো এনিমেলরা কিন্তু হাইওয়ের উপর দিয়ে চলে যাবে। সো এটার ফলে কি হবে, অ্যাক্সিডেন্ট অনেক বেশি হবে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে কিন্তু কি হয়, অনেক জীবজন্তু বন্যপ্রাণী কিন্তু মারা যায়। সো এটাকে এড়িয়ে দেওয়ার জন্য কিন্তু একটা এক্সটেন্ডেড করিডোর, এলিভেটেড করিডোর কি, যে এখানে একটা কি হবে, ফ্লাইওভার হয়ে যাবে এবং নিচ দিয়ে একটা করিডোর থাকবে যার মাধ্যমে বন্যপ্রাণীরা যাওয়া আসা করতে পারবে। সো এটা ঘোষণা করা হয়েছে কাজিরাঙ্গায়। কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে না, মনে আমাদেরকে কি রাখতে হবে, কাজিরাঙ্গা সম্পর্কে এই টপিক, এই যে ফ্যাক্টসটা সেটা, যে কাজিরাঙ্গা কি জন্য ইম্পর্টেন্ট, সেখানে পাওয়া যায় কি, ওয়ান হর্ন রাইনোস, ওয়ান হর্ন রাইনোসরস, ঠিক আছে, একশৃঙ্গ গন্ডার সেখানে পাওয়া যায়, সেটা ইম্পর্টেন্ট, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কত সালে ঘোষণা করা হয়, 1974, এবং ইউনেস্কো হেরিটেজ সাইট 1985 সালে এটা ঘোষণা করা হয়। এটা যদি বলি এটা কোন স্টেটে রয়েছে, এটা আমাকে মাথায় রাখতে হবে, এটা আসামের মধ্যে রয়েছে। যদি এর পাশ দিয়ে কোনো নদী কি বয়ে যায়, তাহলে কাজিরাঙ্গা যদি দেখি আমরা, এটা ধরে নাও আমাদের ইন্ডিয়া, এটা ধরে নাও সিকিম, এটা আমাদের নর্থ ইস্টার্ন পার্ট, ঠিক আছে, আর এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এদিকে নেমে গেল। এই যে পার্টটা ধরে নাও এত দূর ওয়েস্ট বেঙ্গল, তারপর এখান থেকে আসাম শুরু হচ্ছে, নিচে রয়েছে মেঘালয়া, ঠিক আছে। তো এই যে পার্টটা, এই জায়গায় কিন্তু ঠিক তোমাদের এখানে কাজিরাঙ্গা রয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু কাজিরাঙ্গা রয়েছে। এবার কাজিরাঙ্গার উপর দিয়ে কিন্তু একটা নদী বয়ে যায়, সেটা হচ্ছে কি, ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র রিভার, এর উপর দিয়ে, এর নর্দার্ন সাইড দিয়ে বয়ে যায়। আর যদি বলি আরেকটা রয়েছে এর, যদি ব্রহ্মপুত্র নদী কোথায় বয়ে যায়, নর্থের দিকে, ঠিক আছে। আর এখানে কার্বি একটা হিলস রয়েছে, কার্বি হিলস, KARBI, ঠিক আছে। যদি কার্বি হিলস এর কথা বলি, তো এটা কিন্তু সাউথে রয়েছে, এর মধ্যেই কিন্তু তোমাদের যে কাজিরাঙ্গা সেটা কিন্তু অবস্থান করছে, এটা মাথায় রাখবো। আরেকটা ইম্পর্টেন্ট, যে এখানে একটা ন্যাশনাল হাইওয়েজ রয়েছে, ন্যাশনাল হাই কত রয়েছে, আমি যেমনটা বললাম ন্যাশনাল হাই 37, কিন্তু এটার এখন বর্তমানে নামকরণ করে কিন্তু করা হয়েছে NH715, 1715, ঠিক আছে, সরি 715। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টস কাজিরাঙ্গা সম্পর্কে। এর পাশাপাশি কাজিরাঙ্গায় কিছু আরো আমাদের বন্যপ্রাণী পাওয়া যায় ওয়ান হর্ন রাইনোস এর পাশাপাশি। সেগুলো কি, যেমন হচ্ছে এলিফ্যান্টস, যেমন এলিফ্যান্টস এর কথা যদি বলি, ওয়াইল্ড বাফেলো, ঠিক আছে, ওয়াইল্ড বাফেলো, এর পাশাপাশি সোয়াম্প ডিয়ার, সোয়াম্প ডিয়ার, এগুলো কিন্তু কাজিরাঙ্গায় পাওয়া যায়, ঠিক আছে। বুঝতে পারলে আশা করি টপিকটা ক্লিয়ার, নোট ডাউন করে নেবে সমস্ত কিছুই। এবার চলো নেক্সট টপিকে যাওয়া যাক। নেক্সট টপিক কি রয়েছে, যে ইনোভেশন অফ দ্য বায়োবিউটেমেন। বায়োবিউটেমেনের ইনোভেশন হয়েছে, এটা কত নাম্বার, মানে ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট বায়োবিউটেমেন। বিউটেমেন তো অলরেডি অ্যাভেলেবেল ছিল, কিন্তু বায়োবিউটেমেন কি, বেসিক্যালি এমন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমাদের অর্গানিক ওয়েস্টের মাধ্যমে তৈরি হচ্ছে, অর্গানিক ওয়েস্টের মাধ্যমে বায়োবিউটেমেন তৈরি করা হচ্ছে ইন্ডিয়াতে ফার্স্ট, ইন্ডিয়া এটা কিন্তু ফার্স্ট হয়েছে। এটার মাধ্যমে কি হয়, যে রোড কনস্ট্রাকশন করা যায়, ঠিক আছে। এটা আমরা মাথায় রাখবো, বায়োবিউটেমেন একটা প্রোডাক্ট যার মাধ্যমে রোড কনস্ট্রাকশন করা যায়, এটা আমরা মাথায় রাখবো। সো আরেকটা জিনিস এখানে মাথায় রাখবো, এটার ফলে কি করা হচ্ছে, যে আমাদের অর্গানিক যে ওয়েস্ট, আমাদের যে অর্গানিক ওয়েস্ট, ঠিক আছে, সো অর্গানিক ওয়েস্ট থেকে আমরা কি করতে পারছি, সো এটা যদি বলি যে ওয়েস্ট টু, সেই টার্মটা ইউজ করতে পারি, যে ওয়েস্ট টু ওয়েলথ, ঠিক আছে। সো বায়োবিউটেমেন ইন্ডিয়া ফার্স্ট, এইটুকু মাথায় রাখলে কিন্তু চলবে। চলো মুভ করা যাক নেক্সট টপিকে, যে গভর্নেন্স UIDAI ম্যাসকেট। তো ম্যাসকেট বেসিক্যালি কি, ম্যাসকেট হলো এমন একটা জিনিস যার, মানে এমন একটা বলতে পারি, যে কোনো একটা জিনিস কালচারাল সিম্বলাইজেশন যার মাধ্যমে করা হয় সেটাকেই কিন্তু ম্যাসকেট বলা হয়। সো আমাদের যে ইউনিক আইডেন্টিফিকেশন যে রয়েছে, যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, যেটাকে সংক্ষেপে UIDAI বলা হয়, সেটা তার নিউ যে মাস্কেট সেটা লঞ্চ করেছে, সেটা কি, ইউ ইউডিএআই, ইউডিএআই।
ঠিক আছে। সো এই নামটা থেকেই কিন্তু ইউডিএআই চলে আসছে। সো এটা কিন্তু আমাদের মনে রাখা ইজি হবে। সো ইউডিএআই যদি বলা হয় যে এটা কার মাস্টার, তাহলে আমরা মাথায় রাখবো কি ইউআইডিএআই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, সেটা কিন্তু মাথায় রাখবো। এখান থেকে আমাদের আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হয়ে যায়, আরেকটা রয়েছে আমাদের আধার কেস। ঠিক আছে, যা আধার কেস নামে পরিচিত এমন একটা কেস রয়েছে, সেটা হচ্ছে কি কেএস পুট্টাস্বামী কেস। পুট্টাস্বামী কেস 2017, যার মাধ্যমে এই কেসের মাধ্যমে কি বলা হয়, রাইট টু প্রাইভেসি, রাইট টু প্রাইভেসি এটাকে কি বলা হয় যে এটা একটা ফান্ডামেন্টাল রাইট, রাইট টু প্রাইভেসি ফান্ডামেন্টাল রাইট। এটা কোন কেসের মাধ্যমে বলা হয়, কেএস পুট্টাস্বামী কেসের মাধ্যমে 2017 সালে। বা এটার আরেকটা নাম কি, কেএস পুট্টাস্বামী কেসের নাম হচ্ছে আধার কেস। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। চলো এবার নেক্সট টপিক কি রয়েছে, যে গভর্নমেন্ট গভর্নেন্স একটা উমাং অ্যাপ, উমাং অ্যাপটা কিন্তু লঞ্চ করেছে। এই অ্যাপটা কি পার্সপেক্টিভে, বেসিক্যালি এটা হচ্ছে ইউনিফাইড প্ল্যাটফর্ম ফর দ্য ইন্ডিয়ান সিটিজেন, একটা ইউনিফাইড প্ল্যাটফর্ম রয়েছে। এটা কি প্রোভাইড করবে, যে সিমলেস অ্যাক্সেস টু ই গভর্নেন্স ফ্রম দ্য সেন্ট্রাল স্টেট অ্যান্ড দ্য লোকাল গভর্নমেন্ট বডিজ। বেসিক্যালি এমন একটা গভর্নমেন্ট পোর্টাল, যেটার মাধ্যমে, এই পোর্টালের মাধ্যমে আমরা গভর্নমেন্ট যে সমস্ত স্কিম রয়েছে তার সমস্ত কিছু সুবিধা কিন্তু এই পোর্টালের মাধ্যমে কিন্তু আমরা পেয়ে যাব। সেটা মাথায় রাখবে। কোশ্চেন এইভাবে চলে আসতে পারে যে উমাং এটা কি জিনিস। ঠিক আছে, এটা মাথায় রাখবো যে এটা হচ্ছে গভর্নমেন্ট একটা অ্যাপ। চলো নেক্সট কি রয়েছে, যে স্কিম পিএম স্বনিধি, গভর্নমেন্ট একটা পিএম স্বনিধি স্কিম ঘোষণা করেছে। যদিও এটা যদি বলি, এটা 2020 সালে কিন্তু এটা ঘোষণা করা হয় কোভিড চলাকালীন। কি জন্য এটা ঘোষণা করা হয়, স্ট্রিট ভেন্ডারদের জন্য, স্ট্রিট ভেন্ডারদের জন্য, স্ট্রিট ভেন্ডারদের কিছু কোলাteral ফ্রি লোন দেওয়ার জন্য কিন্তু এই যে স্কিম, সেটা কিন্তু ঘোষণা করা হয় 2020 সালে, যখন আমাদের কোভিড চলছিল। কারণ কোভিডের সময় সমস্ত কিছুই বন্ধ হয়ে যায়, তারপরে স্ট্রিট ভেন্ডাররা যাতে আবার পুনরায় ব্যবসা চালিয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু এই লোনটা প্রোভাইড করা হয়। এই লোনের ক্ষেত্রে যদি বলি, তো এটার আবার টেনিও সেটা কিন্তু শেষ হচ্ছিল। কেরালা থেকে আমরা দেখেছি যে গভর্নমেন্ট কিন্তু এটাকে এক্সটেনশন করেছে। ঠিক আছে, যে এক্সটেন্ড আনটিল 31 মার্চ 2030 পর্যন্ত কিন্তু এটা এক্সটেন্ড করা হয়েছে। এটা টার্গেট কি করে, যে টু কভার 1.15 কারোর স্ট্রিট ভেন্ডার অ্যাক্রস ইন্ডিয়া। সো এটা তিনটা ফেজ রয়েছে, অর্থাৎ তিনটা টেনিওরে, তিনটা টার্মে কিন্তু এটা লোন দেয়। কি কি, যে ফার্স্ট চান্স রয়েছে 15,000 পর্যন্ত লোন দেয়, সেটাকে যখন আমরা আবার ব্যাংকে ফিরিয়ে দিব, তারপরে দেখবো 25,000 পর্যন্ত, এবং ফাইনালি 50,000 পর্যন্ত কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে এই স্কিমের মাধ্যমে কিন্তু কি হয়, লোন পাওয়া যায়। সো আমরা যে পিএম স্বনিধি স্কিম, তোমাদের কোশ্চেন এইভাবে আসবে এক্সামে, যে পিএম স্বনিধি স্কিম এটা কি রিলেটেড, মাথায় রাখবো এটা হচ্ছে কি স্ট্রিট ভেন্ডার রিলেটেড, যে স্ট্রিট ভেন্ডাররা কোলাteral ফ্রি লোন যাতে পায় গভর্নমেন্টের কাছ থেকে, সেই রিলেটেড। ঠিক আছে, চলো নেক্সট টপিক রয়েছে আমাদের, যে জুডিশিয়ারি ল্যান্ড ব্যাংক রুলিং। কিছুদিন আগেই যদিও আমি এই কোশ্চেনটা তোমাদের আমাদের ইউটিউবে যে পোস্টও আমি করেছিলাম, যে জুডিশিয়ারি একটা ল্যান্ড ব্যাংক জাজমেন্ট দিয়েছে, একটা ল্যান্ড ব্যাংক গাইডলাইন দিয়েছে বেসিক্যালি, যে ম্যানস্টোরাল যে হাইজিন, ঠিক আছে, সেটাকে মানা হয়েছে একটা ফান্ডামেন্টাল রাইট। প্রিভিয়াসলি এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট ছিল না। সো এটা কিন্তু তোমাদের 3 স্টার কোশ্চেন এক্সামের জন্য এটা হচ্ছে 3 স্টার কোশ্চেন। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই তোমাদের, যে ম্যানস্টোরাল হাইজিন এটা কি ধরনের রাইট। সো এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট, কত নম্বর আর্টিকেল অনুযায়ী, আর্টিকেল 21 অনুযায়ী, যে আর্টিকেল 21 রয়েছে যে রাইট টু লাইফ অ্যান্ড দ্য পার্সোনাল লিবার্টি, সেই আর্টিকেল অনুযায়ী, অর্থাৎ আর্টিকেল 21 অনুযায়ী কিন্তু এটা আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, এটা একটা গাইডলাইন, এটা একটা জাজমেন্ট এসছে বেসিক্যালি সুপ্রিম কোর্টের থেকে, এটা আমরা মাথায় রাখবো। চলো নেক্সট কি রয়েছে দেখে নিই, যে এখানে রয়েছে ইনফ্রাস্ট্রাকচার ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে একটা রয়েছে, যে তোমরা নিশ্চয়ই দেখেছো, নিউজে শুনে এসেছো যারা নিউজ ফলো করছো, যে সার্কিট বেঞ্চ একটা গঠন করা হয়েছে কোথায়, আমাদের শিলিগুড়িতে। আমাদের আর্টিকেল 214 যেখানে হাইকোর্ট গঠনের কথা রয়েছে, যে প্রত্যেক স্টেটে, অথবা যদি ছোট স্টেট হয় সেক্ষেত্রে দুটো স্টেটের কিন্তু একটা কিন্তু হাইকোর্ট হবে। এটা কিন্তু আমাদের আর্টিকেল 214 এর মধ্যে মেনশন রয়েছে। কিন্তু পাশাপাশি এটাও মেনশন রয়েছে, যদি কোনো একটা বড় স্টেট হয় বা পপুলেশন বেশি হয়, বা যে হাইকোর্টটা রয়েছে সেখান থেকে ডিস্টেন্স যদি বেশি থাকে, তাহলে একাধিক কিন্তু সার্কিট বেঞ্চ কিন্তু গঠন করা যেতে পারে। এটার ফাংশন কি হবে, ঠিক একইভাবে হাইকোর্ট যেভাবে ফাংশন করে, সার্কিট বেঞ্চও কিন্তু হাইকোর্টের ফাংশনই ফাংশন করবে। এটা কোথায় এস্টাবলিশ হয়েছে, আমাদের শিলিগুড়িতে। যে দেখেছো যে আমাদের যিনি চিফ জাস্টিস রয়েছেন, তিনি শিলিগুড়িতে গিয়ে কিন্তু আমাদের যে সার্কিট বেঞ্চ সেটা কিন্তু স্থাপনা করেছেন। আর কোথায় এই ধরনের সার্কিট বেঞ্চ রয়েছে, যদি ইউপির মতো বড় স্টেটে তোমরা দেখো, যে এলাহাবাদ কিন্তু একটা হচ্ছে সার্কিট বেঞ্চ, এলাহাবাদ হাইকোর্ট রয়েছে, এলাহাবাদ হাইকোর্টের পাশাপাশি এর একটা সার্কিট বেঞ্চ কিন্তু লখনউতেও রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু এক্সাম্পল হিসেবে মাথায় রাখতে পারো। সো কোশ্চেন কিন্তু এভাবে আসবে, যে নিউ সার্কিট বেঞ্চ কোথায় গঠন হয়েছে, সো আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়িতে। ঠিক আছে, এটা মাথায় রাখবো। এবার নেক্সট কিছু আমাদের র্যাঙ্কিং এসছে ইন্ডিয়ার ক্ষেত্রে, যে ইন্ডিয়ার র্যাঙ্কিং কি হয়েছে,
যে ইন্ডিয়া যে রাইস প্রোডাকশনে কিন্তু ফার্স্ট হয়ে গেছে বেটিং চায়না। প্রিভিয়াসলি রাইস প্রোডাকশনে চায়না কিন্তু ফার্স্ট ছিল, কিন্তু 2000 জানুয়ারি যদি আমি ডেটা দেখি, তাহলে কি দেখবো যে আমাদের ইন্ডিয়া কিন্তু রাইস প্রোডাকশনে ফার্স্ট হয়ে গেছে। তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে ইন্ডিয়ার কোন স্টেট রাইস প্রোডাকশনে ফার্স্ট। এটা তো কান্ট্রি ওয়াইজ দেখলাম যে ইন্ডিয়া ফার্স্ট, কিন্তু আমাদের ভারতের যে স্টেট গুলো রয়েছে তার মধ্যে কোন স্টেট রাইস প্রোডাকশনে ফার্স্ট। কিছুদিন আগে কিন্তু আমি কোশ্চেনটা তোমাদের করিয়েছিলাম, প্র্যাকটিস করিয়েছিলাম। পাশাপাশি ইন্ডিয়া ফার্স্ট আর কিসে রয়েছে, মিল্ক প্রোডাকশনে ইন্ডিয়া ফার্স্ট রয়েছে। ঠিক আছে, যদি এবার সেকেন্ড র্যাঙ্কিং এর কথা বলি, আমাদের হুইট প্রোডাকশনে ইন্ডিয়া কিন্তু সেকেন্ড র্যাঙ্কিং, এবং ফিশ প্রোডাকশনে ইন্ডিয়া কিন্তু সেকেন্ড। তোমাদের যদি জানা থাকে যে ফার্স্ট এবং সেকেন্ড কে হুইট এবং ফিশ প্রোডাকশনে, সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানাবে। নেক্সট আমাদের রয়েছে কি, যে ভিভি গ্রাম। ঠিক আছে, ভিভি গ্রাম স্কিম সম্পর্কে এখানে রয়েছে। ভিভি গ্রাম স্কিমটা বেসিক্যালি, এর আগে আমরা দেখেছি যে আমাদের একটা স্কিম ছিল মানরেগা সম্পর্কে, তাই না? সো মানরেগা আমাদের স্কিম যদি বলি, সো মানরেগা স্কিম কি ছিল, যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল গ্যারান্টি এমপ্লয় অ্যাক্ট, যেটা 2005 সালে ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু, ইউপিএ গভর্নমেন্ট কিন্তু সেটা ঘোষণা করেছিল। এবং এই অ্যাক্টের মাধ্যমে, যে এমজি নারেগা যে অ্যাক্টটা ছিল, এমজি এন আর ই জি, এই স্কিমের মাধ্যমে কত সালে, এটা 2005 সালে ঘোষণা করা হয়। এবং 100 দিন কিন্তু রোজগারের গ্যারেন্টি দেওয়া হয়। এখানে কিন্তু গ্যারেন্টি দেওয়া হয় এই অ্যাক্টের মাধ্যমে, যে 100 দিন সব প্রত্যেক নাগরিক যারা আর কি জব চাইবে গভর্নমেন্টের কাছে, তাদেরকে 100 দিন পর্যন্ত কিন্তু কাজ প্রোভাইড করবে কে, গভর্নমেন্ট। কিন্তু বর্তমানে এই যে অ্যাক্ট, সেটাকে কিন্তু রিপ্লেস করে দিয়েছে, এবং নতুন একটা অ্যাক্ট এসেছে, সেটার নাম কি, ভিভিগ্রাম। সো এটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের মাথায় রাখবো। তোমাদের কোশ্চেন এইভাবে আসতে পারে যে ভিভিগ্রাম কোন অ্যাক্টকে রিপ্লেস করেছে, তাহলে মাথায় রাখবো মানচি নারেগা। ঠিক আছে, বা এমজি নারেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ঠিক আছে, এটা মাথায় রাখবো, যেটা 2005 সালে ঘোষণা করা হয়েছিল। এই অ্যাক্টে কিছু প্রভিশন ছিল, যেমন 100 দিন কিন্তু গ্যারান্টি কাজের কথা বলা হয়েছিল। ঠিক একইভাবে মানচি ভিভিগ্রাম অ্যাক্টে কি চেঞ্জ করা হয়েছে, এখানে 100 দিন যে কাজ দেওয়া হতো সেটাকে এক্সটেন্ড করে 125 ডেজ কিন্তু করে দেওয়া হয়েছে। এবার ভিভিগ্রাম যে অ্যাক্ট, সেটা ফুল ফর্ম কি সেটাও আমাকে মাথায় রাখতে হবে। সেটা ফুল ফর্ম হলো যে বিকশিত ভারত গ্যারান্টি ফর দ্য রোজগার আজীবিকা মিশন গ্রামীণ, অর্থাৎ গ্রামের ক্ষেত্রে এই যে অ্যাক্ট, সেটা কিন্তু কি করা হয়েছে, লঞ্চ করা হয়েছে। এটা আমরা মাথায় রাখবো। আর এটার ভিশন কি রয়েছে, যে বিকশিত ভারত 2000 বাই 2045, সরি 2047 এর মধ্যে, যে আমাদেরকে বিকশিত ভারত যে আমাদের গোল রয়েছে সেটাকে অ্যাচিভ করার জন্য কিন্তু এটা একটা এম রয়েছে এটা। ঠিক আছে, অ্যাক্ট পাস্ট কবে হয়, আমাদের জানুয়ারি মাসে, লাস্ট ডিসেম্বর এবং জানুয়ারিতে কিন্তু এটা চলছিল। এটা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস রয়েছে, যেমনটা বললাম যে 100 থেকে 120 দিন কিন্তু এটা বাড়িয়ে দেওয়া হয়েছে ডেজটা। ফান্ডিং এর কথা বলা ছিল 50-50, ঠিক আছে, আগের অ্যাক্টে। কিন্তু এখন সেটা চেঞ্জ করে করে দেওয়া হয়েছে 60% কে দিবে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, আর 40% দিবে কিন্তু স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, আগে কিন্তু এটা ছিল 90:40, 90:10, সেন্ট্রাল গভর্নমেন্ট 90% দিত, 10% কিন্তু এইভাবে একটা রেশিও ছিল। বাট সেটা মনে না রাখলেও চলবে। আমাদেরকে কি মনে রাখতে হবে, যে সেন্ট্রাল গভর্নমেন্ট এখন 60% দিবে, আর স্টেট গভর্নমেন্ট কিন্তু 40% দিবে এটা। আর যে সমস্ত আমাদের নর্থ ইস্টার্ন যে সমস্ত স্টেট গুলো রয়েছে, তার ক্ষেত্রে এই রেশিওটা কিন্তু কত রয়েছে, যে 90% কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দিবে, আর 10% কিন্তু স্টেট গভর্নমেন্ট দিবে। সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এখানে টেকনোলজির মাধ্যমে, যেহেতু মানে গভর্নমেন্টের এটা একটা ফ্যাক্টস, গভর্নমেন্ট বলছে যে আগে যে অ্যাক্ট ছিল না, এমজি নারেগা, সেটাতে কি হতো, যে অনেকেই যে কার্ড হোল্ডাররা ছিল, তার কাজে না গিয়েও কিন্তু টাকা নিয়ে নিত, কাজের প্রপার ইমপ্লিমেন্টেশন হতো না। কিন্তু এই অ্যাক্টের মাধ্যমে কি হবে, প্রপার মনিটরিং হবে, তাদের বায়োমেট্রিক অথেন্টিকেশন হবে, জিআই ট্যাগিং হবে, এই সমস্ত কিছু কিন্তু এই অ্যাক্টের মধ্যে বলা হয়েছে। সো এত ডিটেলস ফ্যাকচুয়াল তোমাদের মনে না রাখলেও চলবে। এই এক্সামের জন্য জাস্ট নামগুলো চেঞ্জ হয়েছে, আর বেসিক কিছু ইনফরমেশন যেগুলো এখানে বললাম আমি, সেইটুকুটা কিন্তু মনে রাখলেই চলবে। ঠিক আছে, এবার চলো নেক্সট কি রয়েছে, যে আমরা দেখলাম যে ইউজিসি একটা তার গাইডলাইন চেঞ্জ করেছে 2026 সালে। সেটা নিয়ে অনেক একটা রিভোল্ট হলো, মানে অনেক প্রোটেস্ট হলো সমস্ত জায়গায়, সবকিছুই আমরা দেখলাম। সো এটা বেশি ইম্পর্টেন্ট না যে ইউজিসির গাইডলাইনে আমাদের কি ছিল, যেহেতু ইউজিসি আমাদের নিউজে ছিল। সো ইউজিসি থেকে কোশ্চেন আসতে পারে। সেটা কি আসতে পারে কোশ্চেন, যে ইউজিসি কত সালে এস্টাবলিশড হয়। যদি এটার এস্টাবলিশ বলি আমি, সো 1956 সালে কিন্তু ইউজিসি স্টাবলিশড হয়। এটার মেন কাজ কি, টু রেগুলেট দ্য অল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটি এবং কলেজের রেগুলেট করা, তাদের কারিকুলাম গঠন করা, তাদের সিলেবাস কি হবে, এই সমস্ত কিছু
রেগুলেশনের দায়িত্ব কার রয়েছে? ইউজিসির রয়েছে। জাস্ট ইউজিসি সম্পর্কে এইটুকুটাই আমাদেরকে মনে রাখলে চলবে। যদি ফার্দার ইনফরমেশন তোমরা চাও যে ইউজিসি গাইডলাইনে এবার কি বলা হয়েছিল, বেসিক্যালি এখানে যে আমাদের আর্টিকেল আমি তোমাদের কিছুদিন আগেই পড়ালাম যে রাইট টু ইকুয়ালিটি রয়েছে আর্টিকেল 14 টু 18 এর মধ্যে, সেখানে আমরা দেখেছি যে ইকুয়াল অপরচুনিটিস এর কথা বলা হয়। সো এখনো স্বাধীনতার 75 বছর পরেও আমরা কিন্তু কাস্ট বেসড ডিসক্রিমিনেশন দেখছি, তাই না? বিভিন্ন কলেজে, বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্নভাবে র্যাগিং হচ্ছে, তাদের টর্চার হচ্ছে। সো এটা যাতে ফার্দার না হয়, বা যার বিরুদ্ধে যে ধরনের তোমাদের ডিসক্রিমিনেশন হচ্ছে সেই জিনিসটা যাতে না হয়, সেটাকেই কিন্তু ঠেকাতে বা সেটাকেই স্টপ করতে, থামাতে কিন্তু ইউজিসি নতুন গাইডলাইন নিয়ে আসে, এবং সেটারই বিভিন্নভাবে প্রোটেস্ট হচ্ছিল। তোমরা যদি ফার্দার ইনফরমেশন তোমাদের এক্সামের জন্য কিন্তু রিলেটেড না, এখানে মেনশন রয়েছে, সিম্পলি দেখে নিতে পারো। ফার্দার যদি বলি যে এবার এখানেই কিন্তু আমাদের যে ন্যাশনাল নিউজ সেটা কিন্তু কভার আপ হলো, ঠিক আছে? অনেকগুলো টপিক আমরা কভার আপ করলাম। এবার নেক্সট আমরা মুভ করব কি, যে স্টেট নিউজের ক্ষেত্রে। স্টেট নিউজে ফার্স্ট রয়েছে উত্তরাখণ্ড সম্পর্কে, যে উত্তরাখণ্ড ইজ দ্য ফার্স্ট স্টেট অফ ইন্ডিয়া টু ইমপ্লিমেন্ট দ্য ইউনিফর্ম সিভিল কোড। সো ইউনিফর্ম সিভিল কোড কি? ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড, এটা যদি আর্টিকেলের কথা বলি, আমাদের কনস্টিটিউশনে কি মেনশন রয়েছে? হ্যাঁ, অবশ্যই আমাদের কনস্টিটিউশনে মেনশন রয়েছে। আর্টিকেল 44 এর মধ্যে কিন্তু ইউসিসি সম্পর্কে মেনশন রয়েছে, এটা আমাদেরকে মাথায় রাখবে। আর আর্টিকেল 40 এর মধ্যে কি রয়েছে, এটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। এবার নেক্সট যদি বলি যে যদি বলে যে আমাদের ভারতের প্রথম স্টেট কোনটা যেটা ইউসিসি ইমপ্লিমেন্ট করেছে, তাহলে আমরা মাথায় রাখবো উত্তরাখণ্ড। যদিও এটা 2024 সালে ইমপ্লিমেন্ট করে দিয়েছিল, 2024-এর শেষের দিকে, কিন্তু এটার 1 বছর পূর্ণ হচ্ছে এবং এটাতে কিছু নতুন রেগুলেশন অ্যাড করা হচ্ছে বলেই কিন্তু এটা আবার নিউজে ছিল, এটা মাথায় রাখবো। এবং যদি আমাদের স্বাধীনতার পূর্বে যদি বলা হয়, ঠিক আছে, যদি বিফোর ইন্ডিপেন্ডেন্স যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমাদের স্টেট হবে কি? গোয়া। গোয়াতেও কিন্তু ইউসিসি রয়েছে, কিন্তু এটা বিফোর ইন্ডিপেন্ডেন্স থেকে কিন্তু সেখানে ইউসিসি রয়েছে। সো ইউসিসি বেসিক্যালি কি, আমরা যেমন দেখি যে আমাদের ক্রিমিনাল ম্যাটারের ক্ষেত্রে একটা সবারই জন্য, সেটা ইররেসপেক্টিভ অফ দ্য রিলিজিয়ন, কাস্ট, রিজন, সবারই কিন্তু সেম একটা ল রয়েছে। কিন্তু ইউসিসি মানে আমাদের সিভিল ল এর ক্ষেত্রে আমাদের ক্রিমিনাল ল সবারই সেম রয়েছে, কিন্তু সিভিল ল সবারই কিন্তু সেম নেই। যেমন আমরা যদি দেখি যে সিভিল ল এর মধ্যে কি পড়ে, ম্যারেজ, ডাইভোর্স, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু সিভিল ল এর মধ্যে পড়ে। যে ইনহেরিটেন্স, প্রপার্টি ডিসপিউট কিভাবে হবে। সো মুসলিমদের ক্ষেত্রে আমরা ম্যারেজ ল আলাদা দেখি, ঠিক একইভাবে হিন্দুদের ক্ষেত্রে আলাদা দেখি, খ্রিস্টানদের ক্ষেত্রে কিন্তু আলাদা দেখি। সো এই যে আমাদের সিভিল ল গুলো রয়েছে, এটাকে ইউনিফাইড করার জন্য এটাই একটা তোমাদের ল বলতে পারো, সেটা হচ্ছে ইউসিসি, যে ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে? এটা আমাদের কনস্টিটিউশনে কোথায় মেনশন রয়েছে সেটা আমরা মাথায় রাখবো। আর দুটো আর্টিকেল বললাম, যে কোনটা আর্টিকেলে কিন্তু কি রয়েছে আমি তোমাদেরকে বলে দিই। একটা সম্পর্কে রয়েছে যে আমাদের লোকাল বডিজ এস্টাবলিশের কথা, যেটা ডিপিএসপির মধ্যে মেনশন রয়েছে। দুটোই আর্টিকেল আমাদের ডিপিএসপির পার্ট, আরেকটা রয়েছে ইউসিসির মধ্যে। সো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে আর্টিকেল 44 আর আর্টিকেল 14 কোনটাতে কি রয়েছে, ঠিক আছে? এবার নেক্সট যদি বলি, নেক্সট রয়েছে উত্তরপ্রদেশ। এখানে একটা ক্লিন সিটি সম্পর্কে রয়েছে, যে লখনৌ ডিক্লেয়ার অ্যাজ দ্য উত্তরপ্রদেশ ফার্স্ট জিরো ফ্রেশ ওয়েস্ট ডাম্প সিটি। জিরো ফ্রেশ অর্থাৎ যে সমস্ত ওয়েস্ট জেনারেট হয় সেই সমস্ত ওয়েস্টকে কি করে আবার রিসাইকেল করে নেয়, এমন একটা সিটি হচ্ছে কি লখনৌ, যেটা হচ্ছে ইউপির মধ্যে ফার্স্ট, নট ইন ইন্ডিয়া, ইউপির মধ্যে কিন্তু এটা ফার্স্ট। দ্য সিটি হ্যাজ অ্যাচিভ 100% ওয়েস্ট প্রসেসিং ক্যাপাসিটি। অর্থাৎ বললাম তো, যেই ওয়েস্টগুলো এখান থেকে এই সিটি থেকে জেনারেট হয় সেটাকে কি করা হয় আবার প্রসেসিং করে নেওয়া হয়, এমন একটা উত্তরপ্রদেশের মধ্যে ফার্স্ট সিটি হলো কি আমাদের লখনৌ। যদি ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া বলে, সেটার ক্ষেত্রে কি হবে আমাদের আনসার ইন্দোর, ঠিক আছে? ইন্দোর কিন্তু কনসিকিউটিভলি মানে পরপর যদি বলি, যে পরপর কিন্তু 10টা টার্ম কিন্তু ইন্দোর ইন্ডিয়ার ফার্স্ট, 10টা না মনে হয় 6 বা 7 বার মেবি, তোমরা একবার দেখে নিও চেক করে, যে ইন্দোর কিন্তু ফার্স্ট র্যাঙ্ক এসছে, ঠিক আছে? যদিও কিছুদিন আগেই কিন্তু ইন্দোরে আমরা দেখলাম, ভোপালে দেখলাম, সেখানে কিন্তু ওয়াটার কন্টামিনেশন কিন্তু নিউজ কিছু দেখলাম, যার ফলে অনেকেই কিন্তু মারা গেছে। এবার যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলি যে ক্লিনেস্ট সিটি কি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা কি হবে বৈদ্যবাটি, ঠিক আছে? বৈদ্যবাটি এটা কোথাকার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, এটা ক্লিনেস্ট সিটি, এটা আমরা মাথায় রাখবো এখান থেকে। চলো নেক্সট আর্টিকেল কি রয়েছে, নেক্সট রয়েছে আমাদের নাগাল্যান্ড সম্পর্কে। সো নাগাল্যান্ড সম্পর্কে আমাদের নিউজ রয়েছে কি, নাগাল্যান্ড inaugurated the first drone school and the drone center of the excellence। এটা মাথায় রাখবো যে ড্রোন স্কুল এবং ড্রোন সেন্টার অফ এক্সিলেন্স এটা ফার্স্ট কোথায় ইনঅগারেট হয়েছে, এটা নাগাল্যান্ডে হয়েছে। নাগাল্যান্ডের সম্পর্কে একটা ইম্পর্টেন্ট এখানে একটা ফেস্টিভ্যাল পালন করা হয়, সেটা হচ্ছে কি
হর্নবিল ফেস্টিভ্যাল, হর্নবিল একটা পাখি, সেটা কোথায় পাওয়া যায়? সেটা নাগাল্যান্ডে পাওয়া যায় এবং সেই জন্যই সেই পাখির উপর নামকরণ করেই এখানে একটা ফেস্টিভ্যাল পালন করা হয়, সেটা হচ্ছে কি হর্নবিল ফেস্টিভ্যাল। সো হর্নবিল ফেস্টিভ্যাল কোথায়? এটা খুব ইম্পর্টেন্ট, এক্সামে কিন্তু এসে থাকে, এটা মাথায় রাখবো নাগাল্যান্ডে। আর আরেকটা জিনিস এখান থেকে ফ্যাক্টস আমরা মাথায় রাখবো যে নাগাল্যান্ড অলসো হোস্টেড দ্য ফার্স্ট পেপারলেস অ্যাসেম্বলি। যদি স্টেট অ্যাসেম্বলি গুলোর কথা বলি, যে সমস্ত স্টেট অ্যাসেম্বলি, সমস্ত স্টেট রয়েছে তার একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে, তো নাগাল্যান্ড বিকেম দ্য ফার্স্ট টু ইউজ দ্য পেপারলেস, ঠিক আছে, দ্য পেপারলেস অ্যাসেম্বলি। সো নাগাল্যান্ড হচ্ছে ফার্স্ট পেপারলেস, অর্থাৎ পেপার কিন্তু কাজ হয় না, সমস্ত কিছুই কিন্তু নাগাল্যান্ডের ক্ষেত্রে অনলাইন কাজ হয়। এটা আমরা এখান থেকে মাথায় রাখবো। চলো এবার নেক্সট কি রয়েছে, ছত্তিশগড় সম্পর্কে রয়েছে। এখানে কি রয়েছে? এখানে একটা বালোদ ডিস্ট্রিক্ট রয়েছে। এবার বালোদ ডিস্ট্রিক্ট সম্পর্কে কি রয়েছে? বালোদ ডিস্ট্রিক্ট অ্যাচিভ দ্য স্টেটাস অফ ইন্ডিয়াস ফার্স্ট চাইল্ড ম্যারেজ ফ্রি ডিস্ট্রিক্ট। অর্থাৎ আমরা জানি যে চাইল্ড ম্যারেজ বলতে, চাইল্ড ম্যারেজের ডেফিনেশনে কি আসে, যে আমরা জানি এখন লিগ্যাল অনুযায়ী, অর্থাৎ কানুন অনুযায়ী, ল অনুযায়ী, যে 18 বছরের নিচে যারা, তারা কিন্তু চাইল্ড, মানে তাদের যদি বিয়ে হয়ে যায় সেটাকে কিন্তু চাইল্ড ম্যারেজ হিসাবে কনসিডার করা হয়, তাই না? সো যে এখানে বালোদ যে ডিস্ট্রিক্টটা রয়েছে, এখানে 18 বছরের নিচে কারো কিন্তু বিয়ে হয়নি, এটা কিন্তু রেকর্ড করা হয়েছে এবং এটা হচ্ছে বিকাম দ্য ফার্স্ট ডিস্ট্রিক্ট। এটা কোথাকার? বালোদ ডিস্ট্রিক্টটা ছত্তিশগড়ের। এটা আমরা মাথায় রাখবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু এটা ফার্স্ট বার হয়েছে, সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, এখান থেকে আর মনে না রাখলেও চলবে। বাকি কিছু কেরালাতে কি হয়েছে, যে কেরালা দ্য ফার্স্ট পেপারলেস ডিস্ট্রিক্ট কোর্ট। যেমন একটু আগেই আমরা দেখলাম যে পেপারলেস, আমরা কি দেখলাম? লেজিসলেটিভ অ্যাসেম্বলি দেখলাম, যে নাগাল্যান্ড বিকাম দ্য ফার্স্ট, ঠিক আছে। ঠিক একইভাবে কালপেটটা রয়েছে, এটা কোথায় রয়েছে? কেরালাতে। এটা একটা ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে, সেটা কি হয়েছে? ফার্স্ট পেপারলেস ডিস্ট্রিক্ট কোর্ট। এটা আমরা মাথায় রাখবো, যেটা ইনঅগারেট বাই দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সিজেআই। এটা কিন্তু কি করেছে? আমাদের ইনঅগারেট করেছে। এইটুকুটা মাথায় রাখলেই কিন্তু চলবে। এবার নেক্সট রয়েছে কি মেঘালয় সম্পর্কে। মেঘালয়ে কি রয়েছে? এখানে জাস্টিস রেভাতি মোহিতি মোহিতি ডেরে, ঠিক আছে, জাস্টিস রেভাতি মোহিতি ডেরে অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট ওমেন চিফ জাস্টিস অফ দ্য মেঘালয়। ফার্স্ট চিফ জাস্টিস, ফার্স্ট ওমেন চিফ জাস্টিস অফ মেঘালয়, যেহেতু একজন মহিলা হয়েছেন, সেই জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। সো এটাও কিন্তু মাথায় রাখবে, এখান থেকেও কিন্তু এক্সামে কোশ্চেন আসতে পারে। চলো নেক্সট কি রয়েছে, ঝাড়খণ্ড সম্পর্কে রয়েছে। এখানে একটা অ্যাক্ট সম্পর্কে রয়েছে, যে ইমপ্লিমেন্টেশন অফ দ্য পেশা। সো পেশার ফুল ফর্মটা কি সেটা মাথায় রাখবো, পঞ্চায়েত এক্সটেনশন টু দ্য শিডিউল এরিয়াস। শিডিউল এরিয়া, সো শিডিউল এরিয়া সম্পর্কে, শিডিউল এরিয়া এবং ট্রাইবাল এরিয়া, এই দুটো আর্টিকেল অফ দ্য শিডিউল 5 এবং 6 এর মধ্যে মেনশন রয়েছে, ঠিক আছে। যখন আমরা দেখি যে আমাদের পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন এস্টাবলিশ হয় 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1992 এ, পাশাপাশি মিউনিসিপ্যালিটির জন্য 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্য পার্ট 11, 12 অ্যাড করা হয়। এইভাবে কিন্তু যে সমস্ত শিডিউল এরিয়াগুলো রয়েছে তাদেরকে প্রোটেক্ট করার জন্য, তাদের জন্য কিন্তু আলাদা অ্যাক্ট গঠন করা হয়, যে পঞ্চায়েত যদি সেই সমস্ত পঞ্চায়েতই সেটা, কিন্তু সেটা কি হবে? পঞ্চায়েতের এক্সটেনশন ভার্সন, এবং তাদেরকে স্পেশাল কিছু কি করা হবে? স্পেশাল কিছু প্রোটেকশন দেওয়া হবে, সেখানে কিছু অথরিটিকে স্পেশাল প্রোটেকশন দেওয়া হবে, যাতে সেখানকার মাইনিং রেগুলেশন তারাই রেগুলেট করতে পারে। এই একটাই ছিল পেশা, ঠিক আছে। সো পেশার ফুল ফর্ম কি সেটা মাথায় রাখবো, যে পঞ্চায়েত এক্সটেনশন টু দ্য শিডিউল এরিয়াস। এটা এম কি টু এম্পাওয়ার দ্য ট্রাইবাল কমিউনিটিস থ্রু দ্য সেলফ গভর্নেন্স। তাদেরকে সেলফ গভর্নেন্স, আমাদের যে লোকাল সেলফ গভর্নেন্স, সেটাই তো মানে অর্থাৎ আমাদের যে পঞ্চায়েত গঠন হয়, মিউনিসিপ্যালিটি গঠন হয়, তাদের তো মূল লক্ষ্যই হলো যে ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ কি সেলফ গভর্নেন্স প্রোভাইড করা, তাই না? সো যে সমস্ত শিডিউল এরিয়া রয়েছে তাদেরকেও সেলফ গভর্নেন্স প্রোভাইড করার জন্য একটা অ্যাক্ট রয়েছে পেশায়, সেটা মাথায় রাখবো। সেটা কোথায় ইমপ্লিমেন্ট হয়েছে? ঝাড়খণ্ডে ফার্স্ট টাইম। সেটুকুটা মাথায় রাখলেই কিন্তু পেশার সম্পর্কে চলবে। আর যদি এটা বলি ফার্স্ট কবে ইমপ্লিমেন্ট হয়, সো 1996-এ। এটুকুটা মাথায় রাখলে কিন্তু চলবে এটুকুতে। এবার রিমেনিং একটা টপিক রয়েছে কি, যে রাতাবানি যে টাইগার রিজার্ভ, সেটার নাম কিন্তু চেঞ্জ করা হয়েছে। রাতাবানি টাইগার রিজার্ভ এটা কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। সব থেকে বেশি টাইগার রিজার্ভ কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। কতগুলো রয়েছে? 8টা রয়েছে, সেটা মাথায় রাখবো। মধ্যপ্রদেশে সম্পর্কে এই টাইগার রিজার্ভ কোথায়, ন্যাশনাল পার্ক কতগুলো রয়েছে, বার্ড স্যাংচুরি, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা অন্য ক্লাসে ডিটেলসলি আলোচনা করব। এখানে রাতাবানি টাইগার রিজার্ভ এটার নাম চেঞ্জ করে কি রাখা হয়েছে, যে ভিএস ওয়াকানকার টাইগার রিজার্ভ। এবার ভিএস ওয়াকানকার টাইগার রিজার্ভ চেঞ্জ করা হয়েছে নাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। পাশাপাশি ভিএস ওয়াকানকার ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন আমাদের আর্কিওলজিস্ট, ঠিক আছে, যিনি কি আমাদের যে ভীমবেটকা যে রক স্যাটেলার্স রয়েছে, মানে আমাদের যে ভীমবেটকা গুহা রয়েছে বেসিক্যালি, সেটার আবিষ্কার কে করেছিলেন? এই ভিএস ওয়াকানকার, ঠিক আছে। তেনার নামকরণ, তেনার নাম অনুযায়ী কিন্তু রাতাবানি যে টাইগার রিজার্ভ সেটার নাম কিন্তু চেঞ্জ করা হয়েছে। আর কিছুদিন আগেই দেখলাম যে ভিএস ওয়াকানকার কিন্তু পদ্ম অ্যাওয়ার্ড পেয়েছেন। এটা আমরা মাথায় রাখবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট রয়েছে কি, যে আরালাম ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আরালাম
ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সম্বন্ধে রয়েছে, এটারও নামকরণ চেঞ্জ করা হয়েছে। এটা কোথায় রয়েছে? কেরালাতে, এবং নামকরণ চেঞ্জ করে কি রাখা হয়েছে? যে আরালাম বাটারফ্লাই স্যাঞ্চুরি। ঠিক আছে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি থেকে এটাকে নামকরণ চেঞ্জ করা হয়েছে বাটারফ্লাই স্যাঞ্চুরি। কেন? কারণ এখানে বিভিন্ন প্রকারের ডাইভার্সিফাই বাটারফ্লাই কিন্তু লক্ষ্য করা যায়, ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ। এবার নেক্সট আমাদের এখানে টপিক কিন্তু আমাদের এখানে শেষ হলো কি, যে স্টেট অ্যাফেয়ার্স। সো স্টেট অ্যাফেয়ার্স এর মধ্যে আরো কিছু টপিক আমার নোট ডাউন ছিল, আমি তোমাদেরকে লিখিয়ে দিই। যেমন তার মধ্যে একটা টপিক তোমরা বলতে পারো যে আমাদের স্লিপার বন্দে ভারত। ঠিক আছে, স্লিপার বন্দে ভারত যেহেতু ফার্স্ট টাইম এটা হয়েছে, সো ফার্স্ট টাইম কার কার মধ্যে? সো আমাদের হাওড়া, ঠিক আছে, হাওড়া টু গুয়াহাটি। গুয়াহাটি এটা কোথায় রয়েছে? আসাম পর্যন্ত। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। আর এখান থেকে আরেকটা জিনিস, একটা টেকনোলজির কথা আমরা মাথায় রাখবো, যে সেটা হচ্ছে কি, কাভাজ। কাভাজ কি, যদি কোশ্চেন এইভাবে আসে যে কাভাজ কি, এটা একটা এমন ধরনের টেকনোলজি, সেটা কি করে, যে আমি লিখিয়ে দিচ্ছি তোমাকে, ইন্ডিজিনাসলি ডেভেলপ অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম। মানে কি, এটা এমন একটা ডিভাইস যে ট্রেনের ইঞ্জিনের সামনে লাগানো থাকবে, বা ট্রেনের ইঞ্জিনের মধ্যে লাগানো থাকবে, ট্রেনে লাগানো থাকবে বেসিক্যালি। তার ফলে কি হবে, দুটো ট্রেনই দু সাইড থেকে লাগানো থাকবে। এবার এই এই সিস্টেমটা যে সমস্ত ট্রেনে লাগানো থাকবে, সেই সমস্ত ট্রেন কিন্তু কলাইড হবে না, ধাক্কা লাগবে না। কিভাবে? এটার মধ্যে এমন একটা টেকনোলজি রয়েছে যে 10 কিলোমিটার আগে থেকেই কিন্তু দুপক্ষকে, দুপারের ট্রেনকেই কিন্তু সিগন্যাল দিবে যে সামনে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, বা সামনের ট্রেনটা কত গতিতে রয়েছে, সমস্ত কিছু সিগন্যাল কিন্তু এই যে কাগজ তার মাধ্যমে কিন্তু পেয়ে যাওয়া যাবে। বাই চান্স যদি ড্রাইভার এমন হয় যে ফেলিয়ার হয়ে যায়, বা ড্রাইভার হয়তো ঘুমিয়ে পড়েছে, ট্রেনের যে লোকো পাইলট তিনি যে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু ব্রেক করতে অক্ষম হয়ে যাচ্ছেন, সে মতো অবস্থায় কাগজ টেকনোলজি নিজের থেকেই, যখন একটা সেফ ডিস্টেন্স থাকবে, তখনই কিন্তু নিজের থেকে ব্রেক কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এটাই মাথায় রাখবো কাগজ সম্পর্কে। ঠিক আছে, আর এটা হচ্ছে কি, আমাদের ইন্ডিজিনাসলি ডেভেলপ, অর্থাৎ ভারতেই এটা তৈরি করা হয়েছে, এটা আমরা মাথায় রাখবো, ইম্পর্টেন্ট। পাশাপাশি আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, যে একটা হিউম্যানয়েড রোবট সম্পর্কে। সেটার নাম কি? এটার নাম হচ্ছে এআরসি আর্জুন। ঠিক আছে, এটার নাম হচ্ছে এআরসি আর্জুন। এটা কি? হিউম্যানয়েড রোবট, হিউম্যানয়েড একটা রোবট। এটা বেসিক্যালি কোথায় দেওয়া হয়েছে? একটা আমাদের যে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে ডিপ্লয়েড করা হয়েছে। ঠিক আছে, এটা মাথায় রাখবো, যে এআরসি আর্জুন কি, এটা হচ্ছে একটা হিউম্যানয়েড রোবট। এইটুকুটা মাথায় রাখলেই চলবে। কবচ কি বললাম? সেবার বন্দে ভারত, হ্যাঁ, এইটুকুটা এখান থেকে মনে রাখলেই চলবে। তোমাদেরকে আরেকটা জিনিস আমি এখানে লিখিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের কে, দ্যাট মিন্স কর্ণাটকা গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ ঘোষণা করেছে। সেটা কি? সেটা হচ্ছে মাই ভারত মাই ভোট। মাই ভারত মাই ভোট। মাই ভারত মাই ভোট যদি কোশ্চেন আসে যে এটা কে ঘোষণা করেছে, এটা একটা ক্যাম্পেইনের নাম, সেটা হচ্ছে কর্ণাটকা গভর্নমেন্ট। কি জন্য? যারা হচ্ছে ফার্স্ট টাইম ভোটার, ফার্স্ট টাইম ভোটার, তাদের জন্য এই ইনিশিয়েটিভটা মাই ভারত মাই ভোট ক্যাম্পেইনটা কিন্তু ঘোষণা করেছে কর্ণাটক গভর্নমেন্ট। এটুকুটা কিন্তু মাথায় রাখলে তোমাদের চলবে এখান থেকে। চলো মুভ করা যাক আমাদের নেক্সট পার্ট, যেটা ছিল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ঠিক আছে, সেই পার্টটা আমরা দেখে নিই। এখানে কিন্তু অনেকগুলোই টপিক রয়েছে, তার মধ্যে বেশ কিছু টপিক কিন্তু আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের বেশ কিছু ক্লাস, যেমন আমি ইউএসএ ভেনেজুয়েলা কনফ্লিক্ট, তোমাদের ইউএসএ ইরান কনফ্লিক্ট, সেখানে কিন্তু কভার আপ অলরেডি করেছি। জাস্ট গিভ মি আ সেকেন্ড। চলো, ফার্স্ট টপিক এখানে কি রয়েছে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে, যে ইন্ডিয়া ইইউ। ঠিক আছে, যেমনটা বললাম যে মাদার অফ অল ডিলস নামে একটা কিন্তু ডিল সাইন হয়েছে ইন্ডিয়া ইউ এর মধ্যে। সেটা কি? এফটিএফ। এফটিএফ বেসিক্যালি মানে কি, যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, দুটো দেশের মধ্যে কোনো প্রকার ট্যারিফ লাগবে না। আমরা ইউএসএ কে, আমরা ইউরোপিয়ান ইউনিয়নকে কিছু জিনিস রপ্তানি করব, এক্সপোর্ট করব, সেটার ক্ষেত্রে তারাও কোনো
ব্রোকার আমাদেরকে কি করবে না, ট্যারিফ ইম্পোজ করবে না। সে ঠিক একইভাবে ইন্ডিয়াও কিন্তু করবে না। এটা কিন্তু রেসিপ্রোকাল, একে অপরের ক্ষেত্রেই কিন্তু লাগু হবে এই জিনিসটা। তো চলো এটা ফার্স্টলি তোমাদেরকে দেখিয়ে দিই। এবার ইউরোপিয়ান ইউনিয়ন, এটা সম্পর্কে একটা বেসিক জিনিস তোমরা মাথায় রাখবে যে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে 27টা একটা দেশের কিন্তু সমূহ। 27 দেশের সমূহ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। সেটা ক্ষেত্রে যদি বলি, এখানে ম্যাপে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ইউরোপ, তাই না? পুরোটা কিন্তু ইউরোপ মহাদেশ। সো এই ইউরোপের 27টা দেশ দেশ রয়েছে, কিন্তু এখানে ব্রিটেন কিন্তু নেই। যদি ব্রিটেনের কথা বলি, ব্রিটেন কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু পার্ট না। এখানে ইন্ডিয়া, এই দুটো দেশের মধ্যে একটা এফটিএ সাইন হয়েছে বেসিক্যালি, এটুকু মাথায় রাখবো। এবার এই এফটি এর মধ্যে কি কি ছিল সেটা আমাকে দেখতে হবে, যেটাকে বলা হচ্ছে যে মাদার অফ অল ডিলস, ঠিক আছে, এটা মাথায় রাখবো। এবং হাউ ডাজ, এখানে একটা আর্টিকেল রয়েছে দ্য হিন্দুর একটা আর্টিকেল, সেখান থেকেই একটা এডিটোরিয়াল পেজ ছিল, সেখান থেকে আমি বেসিক্যালি এই স্ক্রিনশটটা নিয়েছি যে হাউ ডাজ ইট বেনিফিট ইউরোপিয়ান ইউনিয়ন। এই যে ডিল হয়েছে, এটা ইউরোপিয়ান ইউনিয়নকে কি কি বেনিফিটস দেবে। চলো এখানে মেনশন রয়েছে, যেমন ট্যারিফস রিমুভ অন দ্য কাট অন দ্য 90% অন দ্য ইউরোপিয়ান গুডস। যে আমরা ভারত ইউরোপিয়ান যে সমস্ত গুডস ইম্পোর্ট করব তার উপর 90% ট্যারিফস রিডাকশন রয়েছে। তার পাশাপাশি যে ওয়াইন ডিউটিস, যে সমস্ত ওয়াইন রয়েছে, স্পিরিট রয়েছে, সেখানে আগে 150% পর্যন্ত ট্যারিফ ছিল, সেটাকে রিডিউস করে 20 to 30% ইন ইন দ্য কেস অফ ওয়াইনের ক্ষেত্রে। আর যদি স্পিরিটের ক্ষেত্রে যদি বলি, সেটা 40% করা হবে। পাশাপাশি যে কার ট্যারিফস ড্রপ ফ্রম, যে যে সমস্ত স্পোর্টস কার্ডগুলো গাড়িগুলো রয়েছে, তার যে ইম্পোর্ট ডিউটি আগে 110% ছিল, অর্থাৎ যে সমস্ত লাক্সারি কারগুলো ছিল, গাড়িগুলো ছিল, সেগুলোর ক্ষেত্রে কিন্তু 110% ছিল, সেটাকে রিডিউস হয়ে কথা হচ্ছে 10% কিন্তু ট্যারিফ ডিউটি থাকবে। আর একটা কোটা সিস্টেম করা হয়েছে যে 2.5 লাখ পর্যন্ত গাড়ি, ঠিক আছে, 2.5 লাখ পর্যন্ত গাড়ি ইম্পোর্ট হলে সেখানে 10% ট্যারিফ লাগবে। 2.5 লাখের উপরে যে সমস্ত গাড়ি ইম্পোর্ট হবে, মানে এটার দাম না, 2.5 লাখ কোয়ান্টিটি অফ কার্স, ঠিক আছে, সেক্ষেত্রে দ্য ট্যারিফস এলিমিনেশন অন দ্য ইয়ারবাস এয়ারক্রাফট, ইয়ারবাস এবং দ্য প্রসেস ফুড এবং ইয়ারবাস এয়ারক্রাফটের ক্ষেত্রেও কিন্তু ট্যারিফ একদম জিরো করে দেওয়া হয়েছে, ঠিক আছে। 0% ট্যাক্স অন দ্য মোস্ট মেশিনারিজ অ্যান্ড দ্য ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস। মেশিনারি এবং ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস এর ক্ষেত্রেও কিন্তু ট্যাক্স জিরো করে দেওয়া হয়েছে। ঠিক অপরভাবে, যে হাউ ডাজ ইন্ডিয়া বেনিফিটেডস, ইন্ডিয়া কিভাবে এটা থেকে বেনিফিটস হবে। সো ডিউটি ফ্রি এক্সপোর্ট অফ দ্য আইটেমস সাচ অ্যাজ টেক্সটাইল, লেদার, জেমস অ্যান্ড দ্য স্পাইসেস। আমরা যখন এই সমস্ত জিনিসগুলো তোমাদের ইউরোপিয়ান ইউনিয়নকে রপ্তানি করবো, সেক্ষেত্রে আমাদের জিরো কিন্তু এক্সপোর্ট ডিউটি লাগবে না, একদম ডিউটি ফ্রি থাকবে সেটা। আর পাশাপাশি ডিউটি ফ্রি কোটা অফ দ্য 1.6 মিলিয়ন টনস অফ দ্য স্টিল, 1.6 মিলিয়ন টনস অফ দ্য স্টিল কিন্তু কি থাকবে, ডিউটি ফ্রি থাকবে। তার বেশি যদি হয় এক্সপোর্ট, সেখান থেকে তার ক্ষেত্রে কিন্তু সেটা ডিউটি লাগু হবে। দ্য ইজিয়ার ফর দ্য স্কিল ইন্ডিয়ান ওয়ার্কস টু ওয়ার্ক ইন দ্য 27 কান্ট্রিজ ব্লক। ইউরোপিয়ান ইউনিয়ন কোনো যদি ইন্ডিয়ান সেখানে যায়, তাহলে কি হবে, সেখানে ইজিয়ার ভিসা পাবো, ঠিক আছে, সেটা। দ্য ডায়লগ অফ দ্য কার্বন ট্যাক্স সম্পর্কে রয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু রয়েছে। এবার থার্ড পার্ট কি কি রয়েছে, যে হোয়াট দ্য ডিল ডাজ নট ইনক্লুড। এই যে ডিলটা হয়েছে, এটা কি কি জিনিস ইনক্লুড করে না, যেমন নো কনসেশন অন দ্য আইটেমস সাচ অ্যাজ চিকেন অ্যান্ড রাইস। ইন্ডিয়ার ক্ষেত্রে মাথায় রাখবে, ইন্ডিয়ার যে এগ্রিকালচার এগ্রিকালচার যে ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ফার্মার্স যে গ্রুপটা, এই এগ্রিকালচার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইন্ডিয়া কখনো ওপেন হয় না। কেন হয় না, কারণ আমাদের যে এগ্রিকালচার, তাদের এমনিতে ইনকাম কম, তারপরে উপর থেকে যদি আমরা বাইরে থেকে, বিদেশ থেকে সস্তায় রপ্তানি করি, তাহলে ইন্ডিয়ার যে এগ্রিকালচার, তারা আরো কি হবে, তাদের ইনকাম হবে না, তাই না? সেই জন্যই ইন্ডিয়ার কিন্তু এগ্রিকালচার সেক্টরকে ওপেন করে না। কিন্তু রিসেন্টলি আমরা দেখছি যে ইন্ডিয়া ইউএস যে ট্রেড ডিল, যেটাকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছে যে ইন্ডিয়া ইউএস এর মধ্যে ট্রেড ডিল হয়ে গেছে, সেটার ক্ষেত্রে কিন্তু এমনটা নিউজ আসছে যে এগ্রিকালচার সেক্টরকে কিছুটা হলেও কিন্তু ওপেন করা হয়েছে। এটা যদিও এখনো গভর্নমেন্টের কাছ থেকে কনফার্মেশন রিপোর্ট আমরা পাইনি, সেই জন্য এটা নিয়ে কোনো নিউজ আমরা এই মুহূর্তে বলতে চাইছি না, বা এটা গভর্নমেন্টের সাথে ইউএস এর কি কি ডিল হয়েছে সেটা এখনো ফাইনালাইজ হয়নি, সেই জন্য সেটা আমরা এখনো নিউজে দেখিনি প্রপার ওয়েতে। বাট আশা করি সেটা নিউজ আমরা পেয়ে যাবো যে কি কি ডিল ফাইনালাইজ হয়েছে। সো এখানে ডিটেলসলি মেনশন রয়েছে, এত ডিটেলস তোমাদের এক্সামে আসবে না, সিম্পল মাথায় রাখবে যে ইউরোপিয়ান ইউনিয়ন আর ইন্ডিয়ার মধ্যে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়েছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটার নাম দেওয়া হয়েছে মাদার অফ অল ডিলস। ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে এটা হচ্ছে 27 দেশের একটা সমূহ, যেখানে ইউরো কারেন্সি জোন, অর্থাৎ সমস্ত দেশের একই রকম এখানে কারেন্সি রয়েছে, সেটার নাম কি, সেটা হচ্ছে ইউরো। এটুকুটা মাথায় রাখলেই কিন্তু চলবে। আমি লোকেশন সম্পর্কে তোমাদেরকে বলে দিলাম। এখানে নেক্সট আরেকটা জিনিস রয়েছে, সিবিএএম। সিবিএএম, দ্যাট মিন্স দ্য কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম। কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম, সিবিএএম, এটা তোমাদের অ্যাব্রিভিয়েশন হিসেবে আসতে পারে। এটার ফুল ফর্মটা মাথায় রাখবে যে কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম বিষয়টা কি।
এটা হচ্ছে এক প্রকার কার্বন ট্যাক্স। আমরা যখন কোনো কিছু একটা প্রডিউস করি তখন বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড বা আদার্স ইনটক্সিকেন্ট গ্যাসগুলো রয়েছে সেটা কিন্তু রিলিজ হয়। সেটার ক্ষেত্রেই একটা নির্দিষ্ট কোটার বাইরে যদি কোনো একটা জিনিস প্রডিউস করতে কার্বন ডাই অক্সাইড প্রডিউস হয়, সেক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু কি করে, তাদেরকে একটা গ্রিন ট্যাক্স বা কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট ট্যাক্স একটা প্রোভাইড করে, যেটার ইমপ্লিমেন্টেশন 1 জানুয়ারি থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে 2026-এ। জাস্ট এইটুকু মাথায় রাখবে। ইউএস ভেনেজুয়েলা ট্যাক্স, যে আমাদের স্যাংশন বা ইউএস ভেনেজুয়েলার যে সমস্ত কনফ্লিক্ট বা ইউএসএ ইরান কনফ্লিক্ট স্ট্র্যাটেজি, এটা সম্পর্কে ডিটেলস ভিডিও কিন্তু আমাদের ইউটিউবে রয়েছে, তোমরা সেটা সেখান থেকে দেখে নিতে পারো, তাহলে আরো ক্লিয়ার তোমাদের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হয়ে যাবে। এবার চলো নেক্সট পার্ট রয়েছে আমাদের ব্রিক্স সম্পর্কে, যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে ব্রিক্স। তো ব্রিক্স এর যে প্রেসিডেন্টশিপ, ঠিক আছে, যা চেয়ারম্যানশিপ, সেটা কিন্তু আবার পুনরায় ঘুরে ইন্ডিয়ার কাছে চলে এসেছে। এবার ব্রিক্সটা ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টস মনে রাখতে হবে। ব্রিক্স ফার্স্টলি 2009 সালে এস্টাবলিশড হয়, তখন কিন্তু এটার নাম ছিল কি, BRIC। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, আর সি ফর চায়না, ঠিক আছে। কিন্তু 2010 সালে এটাতে এস যুক্ত হয়ে, এস এর নাম কি, এস যুক্ত হয়ে এটা কি হয়ে যায়, ব্রিক্স হয়ে যায়, BRICS। এস দ্যাট মিনস হচ্ছে সাউথ আফ্রিকা 2010-এ কিন্তু এটাতে যুক্ত হয়। এই ক্ষেত্রে মাথায় রাখবো যে এটার কোনো কিন্তু হেডকোয়ার্টার, ব্রিক্সের কিন্তু কোনো হেডকোয়ার্টার নেই। এই যে 5টা মেন মেম্বার কান্ট্রিজ রয়েছে, ফাউন্ডিং মেম্বার কান্ট্রিজ বলতে পারো, এই ফাউন্ডিং মেম্বার কান্ট্রিজ এর প্রত্যেক 1 বছর অন্তর অন্তর কিন্তু মেম্বারশিপ চেঞ্জ হতে থাকে ব্রিক্স এর। এর আগে যেমন ব্রাজিলের কাছে ছিল, ব্রাজিলের থেকে ঘুরে আবার ইন্ডিয়ার কাছে এসছে, নেক্সট আবার অন্য দেশের কাছে যাবে। এইভাবে প্রত্যেক 1 বছর অন্তর অন্তর কিন্তু এটার যে এটা চেয়ারম্যানশিপ সেটা কিন্তু রোটেট হয়। এবার ব্রিক্স এর ক্ষেত্রে ইম্পর্টেন্স কিছু ফ্যাক্টস যদি বলি, যে ওয়ার্ল্ডের অলমোস্ট হাফ পপুলেশন, 50%-এরও অ্যাভাব পপুলেশন কিন্তু এই ব্রিক্স নেশন থেকে আসে। এবার ওয়ার্ল্ডের যদি 40% জিডিপির ক্ষেত্রে বলি, 40% জিডিপি ইন টার্মস অফ দ্য পারচেজিং পাওয়ার প্যারিটি, ঠিক আছে। এটা জিডিপি তোমাদের ইকোনমিক্স এর ক্লাসে ডিটেইলসলি বলবো যে পিপিপি বেসিক্যালি কি। সিম্পলি মনে রাখো যে জিডিপি কোন ইয়েতে, যে পারচেজিং পাওয়ার প্যারিটিতে যখন কাউন্ট করা হবে, সেই অনুযায়ী 40% অফ দ্য ওয়ার্ল্ড জিডিপি কভার আপ করে, 50% অফ দ্য পপুলেশন, 50% অফ পপুলেশন, ঠিক আছে। আর কি, এটাকে যদি বলি যে অলমোস্ট 30% অফ দ্য মার্চেন্ডাইজ ট্রেড যদি বলি, সেটা ক্ষেত্রে কিন্তু কাভার আপ করে। সো গ্রুপিংটা কত বেশি ইম্পর্টেন্ট সেটা তোমরা বুঝতে পারছো। এর পাশাপাশি লাস্ট ইয়ারে কিন্তু এই ব্রিক্স নেশনে কিছু দেশ অ্যাড হয়। এই যে 5টা দেশ, 5টা দেশের পাশাপাশি কিন্তু আরো কিছু 6টা দেশ এর অ্যাড হয়, আরো 5টা দেশ কিন্তু এটাতে অ্যাড হয়। সেই দেশগুলোর নাম আমাকে মাথায় রাখতে হবে। সেগুলো কি, ফার্স্ট যদি এখানে দেখি, ইজিপ্ট রয়েছে, সৌদি আরেবিয়া রয়েছে, ঠিক আছে। এখানে আর্জেন্টিনা যদিও মেনশন রয়েছে, আর্জেন্টিনা, ইরান, ইথিওপিয়া, আর ইউনাইটেড আরব আমিরেটস, ইউএই যেটা। সো এই টোটাল কিন্তু 11টা দেশ কিন্তু ব্রিক্স এর মধ্যে রয়েছে। ব্রিক্স এর একটা ব্যাংক রয়েছে, সেটার নাম হচ্ছে কি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি। নিউ এনডিবি দ্যাট মিনস নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, সেটা মাথায় রাখবো। এটা একটা তোমার ফার্টিলাইজার ডিক্লারেশনের মাধ্যমে এই ব্যাংকটার কিন্তু এস্টাবলিশড হয়। সো এই কমপ্লিট ইনফরমেশন ব্রিক্স সম্পর্কে ছিল। ব্রিক টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট, যখন ক্লাস তোমাদের নিব আরো ডিটেলসলি ব্রিক সম্পর্কে কিন্তু আলোচনা করব। চলো নেক্সট পার্টে যাওয়া যাক। নেক্সট পার্ট সম্পর্কে কি রয়েছে, যে গ্লোবাল সামিট সম্পর্কে রয়েছে, যে ডাব্লিউইএফ। ডাব্লিউইএফ দ্যাট মিনস দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেটার সামিট কোথায় হয়েছে, 56 সামিট, অ্যানুয়াল সামিট ইন দ্য ডাভোস। সো কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে যে ডাভোস কার ক্যাপিটাল, ডাভোস কার ক্যাপিটাল, ঠিক আছে। এবার এটা তো আমাদেরকে মাথায় রাখতে হবে না এটা কত নাম্বার সামিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের, কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কিছু রিপোর্ট রিলিজ করে, সেই রিপোর্টগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। যেমন কি কি রিপোর্ট, যেখানে রয়েছে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, এটা রিপোর্ট সাবমিট করে, পাবলিশ করে কে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। পাশাপাশি গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, এটা কিন্তু সাবমিট পাবলিশ করে। এই দুটো ইন্ডেক্স আমাকে কিন্তু মাথায় রাখতে হবে, ইন্ডেক্স 1 এন্ড ইন্ডেক্স 2, এই দুটো, ঠিক আছে। এটা নোট ডাউন করবে এখান থেকে। নেক্সট আমাদের রয়েছে কি, যে ইউএন ইন্টারন্যাশনাল ইয়ার 2026, এটা একটা থিম ঘোষণা করেছে যে 2026 এর থিমটা কি হবে, ডিক্লেয়ার অ্যাজ আ ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য রেঞ্জার্স অ্যান্ড দ্য প্যাস্টোরালিস্টস, ঠিক আছে। এটা আমরা মাথায় রাখবো যে এটার এম কি রয়েছে, টু সাপোর্ট নোম্যাডিক হার্ডার্স অ্যান্ড দ্য প্রমোট দ্য সাস্টেনেবল অ্যান্ড দ্য ল্যান্ড ইউজ, বেসিক্যালি এটা, ঠিক আছে। এইটুকু মাথায় রাখলেই চলবে, যে ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য রেঞ্জ ল্যান্ডস, ঠিক আছে। এটা মাথায় রাখবে যে ইউএন ইয়ার অফ কি ঘোষণা করেছে। এবার এখান থেকে যে ধরনের কোশ্চেন আমাদের এক্সামের জন্য রিলেটেড, সেটা হচ্ছে এই পার্টটুকু। এই পার্টটুকু কি, এখানে আমাদের রয়েছে যে ট্রপিক্যাল গ্রাসল্যান্ড, ঠিক আছে। এখানে আমাদের ট্রপিক্যাল গ্রাসল্যান্ড রয়েছে, আর এখানে রয়েছে টেম্পারেট,
ট্রপিক্যাল এবং টেম্পারেট গ্রাসল্যান্ড গুলো থেকেই 2025-এ কিন্তু 3 থেকে 4টা কোশ্চেন কিন্তু এখান থেকেই এসেছিল। সো এই পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকে। এবং স্ক্রিনশট যদি না নাও তাহলে কি করবে, এটা নোট ডাউন করে নাও। যেমন কি রয়েছে যে ইস্ট আফ্রিকার যে ট্রপিক্যাল গ্রাসল্যান্ড রয়েছে সেটাকে কি বলা হয়, সাভানা বলা হয়। ব্রাজিলে ক্যাম্পোস, ঠিক আছে। ভেনেজুয়েলা এবং কলম্বোতে সেটা লানোস বলা হয়। অস্ট্রেলিয়াতে কি বলা হয়, সাভানা, এবং ঠিক আছে, নর্দার্ন অস্ট্রেলিয়া ইন্ডিয়ার ক্ষেত্রেও সাভানা, এবং সেন্ট্রাল আফ্রিকাতে সেটাকে বলা হয় পার্কল্যান্ড, ঠিক আছে। ঠিক একইভাবে যদি টেম্পারেটের ক্ষেত্রে দেখি, টেম্পারেট গ্রাসল্যান্ড নর্থ আমেরিকাতে সেটাকে প্রেরিস বলা হয়, ইউরেশিয়াতে সেটাকে স্টেপি বলা হয়, আর্জেন্টিনাতে প্যাম্পাস, ঠিক আছে, আর সাউথ আফ্রিকাতে ভেল্ট, অস্ট্রেলিয়াকে ডাউনস, ঠিক আছে, হাঙ্গেরিতে পুস্টাচ, আর নিউজিল্যান্ডে ক্যান্টারবেরি প্লেন্স। সো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। দুটোর মধ্যে তফাৎ কি, এটা হচ্ছে ট্রপিক্যাল, সো টপিক 0 থেকে 23.5 ডিগ্রি নর্থ সাউথের মধ্যে এটার অবস্থান করবে, কিন্তু এটার যদি বলি যে অ্যাভাব 23.5 এর মধ্যে কিন্তু নর্থ সাউথে এটা অবস্থান করবে। এখান থেকে যদি গ্রাসগুলো বলি, সো ট্রপিক্যাল যে গ্রাসল্যান্ড সেটাকে এলিফ্যান্ট গ্রাস বলা হয়, কারণ গ্রাসের উচ্চতা অনেক বেশি হয়, ঠিক আছে। প্যারাডাইস অফ দ্য বন্যপ্রাণীর এটা প্যারাডাইস বলা হয়, কারণ বন্যপ্রাণীরা কি করতে পারে, এখানে লুকিয়ে থাকতে পারে, শিকার হয় না। কিন্তু অপরপক্ষে যদি বলি যে আমাদের টেম্পারেট গ্রাসল্যান্ডের ক্ষেত্রে কি হয়, এখানে ঘাসের সাইজ খুব ছোট হয় এবং নিউট্রিশিয়াস গ্রাসল্যান্ড হয়। তার ফলে এখানে দেখতেই পাচ্ছ যে অনেক যে আমাদের ডোমেস্টিক অ্যানিমেলস রয়েছে, ছাগল, ভেড়া টেড়া রয়েছে, এখানে গরু রয়েছে, তারা কি করছে, চড়ছে। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবে। আর ক্লাসটা তোমাদের এইটুকুই ছিল, এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের পাশাপাশি আমরা অন্যান্য টপিকগুলো কভার আপ করব। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি কোথাও কোনো ডাউট থাকে বা কোনো কোয়ারিজ থাকে, নিচে তোমরা একটা ডেসক্রিপশনে নাম্বার দেখতেই পাচ্ছ, সেই নাম্বারে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি এটার পার্ট 2 ভিডিওস তোমরা চাও, তাহলে একটাই কন্ডিশন, যে এই ভিডিওসটা কি করতে হবে, শেয়ার করতে হবে বা ভালো মতো দেখতে হবে। এবং যে সমস্ত কোশ্চেন আমরা করালাম বা বললাম তোমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে, সেগুলো অবশ্যই কমেন্ট দেবে। আর কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে যে হ্যাঁ স্যার, আমরা নেক্সট পার্টটাও চাই, তাহলে অবশ্যই আমরা কিছুদিনের মধ্যেই নেক্সট পার্টটাও তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। অ্যাডমিশন রিলেটেড যে কোনো ধরনের কোয়ারিজ, নিচে নাম্বার রয়েছে। আর আমাদের সিট খুবই লিমিটেড, অলরেডি কিন্তু ফিল আপের দিকেই আমাদের সিট। সো এখনো যারা থেকেই গেছো যে অ্যাডমিশন নেবে ভাবছো, হয়তোবা ভাবছো যে এইচএস এর পরে অ্যাডমিশনটা নেবে, তাদের ক্ষেত্রে বলে রাখি যে এইচএস এক্সাম চলছে, আমরা ক্লাস এইচএস এক্সামের পরেই শুরু করব, কিন্তু তার আগেই তোমরা অ্যাডমিশন নিয়ে নিজের সিটটা রিজার্ভ করে রাখতে পারো। সো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের উপরে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। থ্যাংক ইউ।